ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংঘানিয়া স্যারের 4th এডিশনের উপরে যে একটা সিরিজ শুরু করেছি, এই সিরিজে এই 4th এডিশন বইটাকে প্রত্যেকটা চ্যাপ্টার একটার পর একটা চ্যাপ্টার একদম ডিটেলসে আলোচনা করছি, বাংলাতেই হচ্ছে। ঠিক আছে, তো এই ক্লাসটার আগে সম্ভবত দুটো ক্লাস হয়েছে। একটাতে হচ্ছে মানি সাপ্লাই নিয়ে বলা হয়েছিল, ঠিক আছে, আর একটাতে হচ্ছে ব্যাংকিং আরবিআই এইগুলো নিয়ে ক্লাস হয়েছিল। ঠিক আছে, আজকের আমরা দেখব কি যে আরবিআইয়ের মনিটারি পলিসি নিয়ে। ঠিক আছে, আরবিআইয়ের মনিটারি পলিসি যে আছে সেগুলো নিয়ে। আচ্ছা, এই মনিটারি পলিসি বলতে গিয়ে কয়েকটা জিনিস মানে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আগে তো আমরা দেখেছি যে আগের ক্লাসগুলোতে হয়েছে মানি সাপ্লাই কী করে হয়, মানি সাপ্লাইগুলো কী করে মেজার করা যায়, তার টুলসগুলো বলেছি, মানি সাপ্লাই দরকার বা পড়ে কেন ইকোনমিতে। ঠিক আছে, সমস্ত কিছুই বলা হয়েছে। আর এই ক্লাসটাই হবে আরবিআইয়ের মনিটারি পলিসি নিয়ে। ঠিক আছে, এই আরবিআইয়ের মনিটারি পলিসি বোঝাতে গেলে একটা জিনিস মাঝে মাঝে আমি বলবো, সেটা হচ্ছে কি ইনফ্লেশন। ঠিক আছে, ইনফ্লেশন নিয়ে অনেকবার চর্চা হবে। সো সোজা ভাষায় ইনফ্লেশন কী, তার উপরে মার্কেটের প্রভাব কী, সেটা একটু বলে দিচ্ছি তোমাদের। তো এর ফলে সুবিধা হবে কি, পরে যখন ব্যাংক রেট, রেপো রেট এগুলো বলতে যাব তো ইজি হবে বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা, ইনফ্লেশন। ঠিক আছে, ইনফ্লেশন ব্যাপারটা কি? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি মানে যখন ওভার দ্য ইয়ার, মানে একটা কোনো বছর জুড়ে কোনো একটা পার্টিকুলার মানে দ্রব্য নয়, ওভারঅল প্রত্যেকটা দ্রব্যের, মানে পার্টিকুলার দ্রব্য বলতে সাপোজ বললাম যে মোবাইলের দাম বেড়েছে, সেরকম নয়, ওভারঅল প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা না হলেও মানে ওভারঅল যখন দাম বাড়বে তখন আমরা সেটাকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলব। মানে সাপোজ একটা আনাজ বাজারে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে আলুর দাম কেবল বেড়েছে, পেঁয়াজ, আদা, রসুন, তেল বা অন্যান্য কোনো কিছুর দাম বাড়েনি, তখন সেটা কিন্তু ইনফ্লেশন হবে না। বা আদা রসুন বেড়েছে আর কোনোগুলো বাড়েনি, সেটা কিন্তু ইনফ্লেশন হয়। ইনফ্লেশন কোনটা? সবগুলো যখন বাড়বে, সবগুলো মিন্স ধরো আলুর দাম অনেকটা বেড়েছে, ঠিক আছে, আদা রসুন তুলনামূলক কম বেড়েছে, তেলের দাম অনেকটা বেড়েছে, ঠিক আছে, অন্যান্য শাকসবজি কম বেশি করে বেড়েছে, কোনো এক দুটো হয়তো কমেছেও। ঠিক আছে, তখন হচ্ছে ওভারঅল দেখা যাচ্ছে কি মার্কেটে জিনিসের দাম বেড়েছে, সেই সিচুয়েশানটাকে আমরা বলবো ইনফ্লেশন। ঠিক আছে, বা মুদ্রাস্ফীতি। এই ইনফ্লেশন দুটো কারণে হয়। ঠিক আছে, সাপোজ আমি একটা মার্কেটে গেলাম, মার্কেটে হচ্ছে সেই মার্কেটে প্রত্যেক দিন সেই মার্কেট থেকে ধরো 100 কেজি আলু বিক্রি হয়। ঠিক আছে, তো সেই মার্কেটে দেখা গেল যে বেশি পরিমাণ লোক চলে এলো। ঠিক আছে, প্রত্যেক দিন 100 কেজি বিক্রি হয়, দেখা গেছে যে 50 জন নিয়ে যায়, 2 কেজি করে 50 জন নিয়ে যায়। ঠিক আছে, মানে 2 কেজি করে নিয়ে যায়, তাহলে 100 কেজি। কিন্তু ওখানে দেখা গেল যে 60 জন এসে গেছে, কোনো একদিন পার্টিকুলার দিনে 60 জন এসে গেছে, প্রত্যেকে যদি 2 কেজি লাগে তাহলে লাগবে কত? ওই মার্কেটটায় ওই দিনের জন্য দরকার 120 কেজি, কিন্তু মার্কেটে আছে কত? 100 কেজি। তো সেই ক্ষেত্রে কি হবে, দেখবে দোকানদাররা জিনিসের দাম বাড়িয়ে দেবে। ধরো আলু 20 টাকা কেজি বিক্রি হতো, তো সেক্ষেত্রে হচ্ছে দোকানদার 25 টাকা করে দিল। ফলে 25 টাকা বা 30 টাকা করে দেওয়ার জন্য এই যে লোকেরা, তারা তখন কি করলো, যে 2 কেজি আলু নিত সে 2 কেজির জায়গায় কেউ 1 কেজি নিচ্ছে, কেউ 1.5 কেজি নিচ্ছে, কেউ আবার হয়তো বেশিও নিচ্ছে। মানে তুলনামূলক দাম বেড়ে যাওয়ার জন্য লোকের কেনার পরিমাণটা কমে গেছে। ওভারঅল দেখা যাবে যে মানে এই এই 60 জনের কেউ গড়ে যদি 1.5 কেজি বা 2 কেজির কাছাকাছি নেয়, তখন এই 100 কেজিটা মিট হয়ে যাচ্ছে। তো তাহলে কি হলো, লোক সংখ্যা বেশি এলো। ঠিক আছে, লোক সংখ্যা বেশি, যে পরিমাণ মার্কেটে সাপ্লাই আছে তার থেকে যখন ডিমান্ড বেশি হয়ে গেল, ঠিক আছে, ডিমান্ডটা যখন বেড়ে গেল তখন জিনিসপত্রের দাম বাড়তে থাকলো, সেক্ষেত্রে ইনফ্লেশন হলো। আবার দেখা গেল যে ডিমান্ড তার যেরকম যতটা আছে ঠিক আছে, কিন্তু দেখা গেল যে সাপ্লাই বেড়ে গেছে।
ঠিক আছে। কোনো একটা মার্কেটে দেখা গেছে যে প্রত্যেক দিন হচ্ছে 100-200 কেজি আলু লাগে, সেক্ষেত্রে দেখা গেছে ওই মার্কেটে 500 কেজি আলু চলে এসছে। তখন আলু ব্যবসায়ীরা কী করবে, ওই আলুগুলোকে বের করে দিতে চাইবে, বিক্রি করে দিতে চাইবে। তখন আগে যেটা আলুর দাম হচ্ছে 20 টাকা ছিল, সেটা তখন তারা 10 টাকা করে দেবে। ফলে আলুর দাম কমে যাওয়া মানে কি, যে ব্যক্তিরা যারা যখন ডিমান্ড করতো 100 কেজি আলু, সে জায়গায় তারা 200 কেজি আলু ডিমান্ড করবে, মানে আরও বেশি বেশি কিনে নিয়ে যাবে দাম কমে যাওয়ার জন্য। তাহলে কি মার্কেটে হচ্ছে সাপ্লাই বেড়ে গেছে। সাপ্লাই বেড়ে যাওয়ার জন্য ডিমান্ডটাকে ঠিকঠাক রাখার ক্ষেত্রে মার্কেটের হচ্ছে জিনিসপত্রের দাম হচ্ছে কমে যাচ্ছে, সাপ্লাইটা বেড়ে গেছে। তাহলে কি প্রাইসটা হচ্ছে কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। এবার তখন কি ইনফ্লেশন হয়, তখন ডিফ্লেশন হয়ে যাচ্ছে। আবার সিমিলারলি সাপ্লাই সাপোজ কমে গেল, তো সাপ্লাই কমে গেল, ঠিক আছে, একটা মার্কেটে লাগে 100 কেজি আলু, সে জায়গায় এসছে হয়তো 80 কেজি আলু। তো 80 কেজি আলু এসছে, কিন্তু দরকার কত, 100 কেজি আলু। তো সেক্ষেত্রে কী হবে, ওই সাপ্লাইটাকে মেনটেন রাখার জন্য দামটাকে যেমন বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো তাহলে ওভারঅল ইনফ্লেশন দুটো জিনিসের ওপর হচ্ছে, একটা হচ্ছে ডিমান্ড আর একটা সাপ্লাই। যখন ডিমান্ড বাড়বে তখন সাপ্লাই যদি মানে একই লেভেলে না বাড়ে, তখন জিনিসপত্রের দাম বাড়তে থাকবে ওই সাপ্লাইটাকে মিট করার জন্য। আবার দেখা যাবে যখন হচ্ছে সাপ্লাইর পরিমাণ কমে গেছে, তখন ওই ডিমান্ডটাকে মিট করার জন্য জিনিসপত্রের প্রাইস হচ্ছে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা ন্যাচারাল ব্যাপার। তো সেরকমই এভাবেই ইনফ্লেশন ব্যাপারটা মার্কেটে চলতে থাকে। এবার মানুষ কখন ডিমান্ড করে, যখন মানুষের হাতে টাকা থাকে। যখন মানুষের হাতে টাকা থাকে তখনই মানুষ ডিমান্ড করতে যায়। তো এক্ষেত্রে কী হয়, তো মানুষের কাছে হাতে টাকা থাকাটাই হচ্ছে ডিমান্ড করে, আর ডিমান্ডও করলেই হচ্ছে মার্কেটে হচ্ছে ইনফ্লেশন, মানে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। ঠিক আছে, সাপ্লাই তো সবসময় আর বেশি বেশি চলে আসবে না, তো ডিমান্ড বেড়ে গেল হঠাৎ করে, তো সেক্ষেত্রে জিনিসপত্র যেই লেভেলে আছে, মানে যে পরিমাণ ছিল সেই পরিমাণ আছে, কিন্তু ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য কি দাম বেড়ে যাবে। তো তাহলে যদি দেখা যায় মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যায়, তখন সেক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়ে। ঠিক আছে, আর সেই সিচুয়েশানেও ইনফ্লেশন হয়। আবার দেখা যায় যদি মার্কেটে টাকার পরিমাণ কমে যায়, তখন লোকজনের হাতে কম টাকা থাকবে, তাহলে লোকজন কি আর মার্কেটে গিয়ে ডিমান্ড করবে না, মার্কেটে যা ডিমান্ড করবে না, তখন জিনিসপত্রের দাম কমতে থাকবে। ঠিক আছে, এরকমভাবেই হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা চলে, আর ইনফ্লেশন এরকম হয়। এবার কথাটা হচ্ছে, তোমরা ভাবছো হয়তো যে এই ইনফ্লেশনের সাথে বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সাথে মনিটারি পলিসির ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিক্সে যখন এই যে মানি সার্কুলেট হয়, দুটো ভাবে হচ্ছে এই ইনফ্লেশনগুলো কন্ট্রোল করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে মনিটারি পলিসি দিয়ে, আর একটা ফিসকাল পলিসি দিয়ে। এই মনিটারি পলিসিটা কী করে, এটা আরবিআই কন্ট্রোল করে, আর ফিসকাল পলিসিটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ট্রোল করে। এই মনিটারি পলিসির দ্বারা কী হয়, আরবিআই হচ্ছে মানি সাপ্লাই বাড়ায় বা কমায়। ঠিক আছে, মার্কেটে হচ্ছে বেশি পরিমাণ টাকা ছাড়ে বা কম টাকা ছাড়ে। আর ফিসকাল পলিসির দ্বারা কী হয়, আরবিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করে, ট্যাক্স রেট বাড়ায় কমায়, বাজেট তৈরি করে, এগুলো হচ্ছে ফিসকাল পলিসির দ্বারা হয়। আর মনিটারি পলিসির দ্বারা আরবিআই হচ্ছে মার্কেটকে রেগুলেট করে, মানি সাপ্লাই কন্ট্রোল করে। এবার আসি কি বলেছি দেখো, মনিটারি পলিসি অফ ইন্ডিয়া। মনিটারি পলিসি কি, এটা একটা ম্যাক্রো ইকোনমিক পলিসি। এটা ম্যাক্রো ইকোনমিকটা কী জিনিসটা, আচ্ছা, ম্যাক্রো আর মাইক্রো ইকোনমিক। মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল বেসিস, যখন ক্ষুদ্র জিনিস নিয়ে একটা ছোট মার্কেট, ঠিক আছে, কোনো একটা ছোট মার্কেট নিয়ে বলা হচ্ছে, তখন হচ্ছে কি সেটা মাইক্রো মানে কি, ছোট জিনিস নিয়ে বলা হচ্ছে। ওই মার্কেটে হচ্ছে কত যা বিক্রি হচ্ছে, কত আমদানি হচ্ছে, এসব নিয়ে যখন কথা বলা হবে, তখন হচ্ছে, বা ওই মার্কেটে কত টাকার সার্কুলেশন হচ্ছে, তখন সেটা হচ্ছে কি মাইক্রো ইকোনমি। কিন্তু একটা যখন পুরো দেশের কথা বলা হবে, ঠিক আছে, বা কোনো একটা বড় স্টেটের কথা বলা হবে, তো সেক্ষেত্রে কি ওই স্টেটের অজস্র এরকম ছোটো ছোটো মার্কেট আছে। ঠিক আছে, তো তাদের সবাইকে মিলিয়ে, ওই মাইক্রোগুলো সবাইকে মিলিয়ে কী হচ্ছে, একটা মাক্রো এন্টিটি তৈরি হচ্ছে। তো তার যে মনিটারি পলিসিগুলো, ঠিক আছে, তাকে নিয়ে যখন আলোচনা করা হবে, সেটা হচ্ছে মাক্রো ইকোনমিক পলিসি। মাক্রো মানে বড়, সাইজে বড়। তো এটা যেহেতু মনিটারি পলিসি ইন্ডিয়ার বেসিসে হচ্ছে, ইন্ডিয়া এত বড় একটা দেশ, তো সেক্ষেত্রে মাক্রো ইকোনমিক পলিসি এটা। ঠিক আছে, মনিটারি পলিসিটা কি, তাহলে মাক্রো ইকোনমিক পলিসি। এটা ইউজ করে কি আরবিআই।
ঠিক আছে, কি করার জন্য? টু ইনফ্লুয়েন্স দ্য সাপ্লাই অফ মানি। ঠিক আছে, মানি সাপ্লাইটাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করার জন্য, মানে আরবিআই যখন চায় এই মনিটারি পলিসি দ্বারা মানি সাপ্লাই বাড়াতে পারে বা অথবা কমাতে পারে। ঠিক আছে, এই জন্য ইনফ্লুয়েন্স করে বলেছে। এবার এই মানি সাপ্লাই বাড়ানো কমানোর জন্য কি আলটিমেটলি ইকোনমিক যে মার্কেটটা সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাজ এ পার্ট অফ মনিটারি পলিসি দ্য আরবিআই ইউজেস ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট টু কন্ট্রোল মানি সাপ্লাই অর ক্রেডিট। ঠিক আছে, এই মনিটারি পলিসির অনেকগুলো টুলস আছে, মানে বিভিন্ন পদ্ধতি আছে যার দ্বারা কি হয়, আরবিআই হচ্ছে এই মনিটারি পলিসিটাকে কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, দ্য পলিসি মেজার্স বাই দ্য আরবিআই টু ইনক্রিজ মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি ইন অর্ডার টু প্রমোট ইকোনমিক গ্রোথ আর টার্মড অ্যাজ মনিটারি ইজিং। আচ্ছা, মনিটারি ইজিং ব্যাপারটা কি? আরবিআইর এক্ষুনি আমরা কি জানলাম, আরবিআইয়ের কাজ হচ্ছে মনিটারি পলিসি দ্বারা মার্কেটে মানি সাপ্লাই ইনক্রিজ করা অথবা ডিক্রিজ করা। ঠিক আছে, সাপোজ আরবিআই মানি সাপ্লাই ইনক্রিজ করলো, আরবিআই মানি সাপ্লাই ইনক্রিজ করলো মানে কি, জনগণের হাতে, পাবলিকের হাতে প্রচুর পরিমাণে টাকা এলো, ফলে জনগণের হাতে টাকা আসা মানে তারা কি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলো। ঠিক আছে, কেউ হচ্ছে কোম্পানি সেট আপ করলো, কেউ কোনো বিজনেসের কাজে লাগালো, কেউ হচ্ছে ফার্মাররা তাদের ফার্ম ডেভেলপমেন্টের কাজে লাগালো, বিভিন্ন উন্নত ফসলশীল বীজ নিয়ে এলো। ঠিক আছে, ট্রাক্টর বা আরও অন্যান্য সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করা বাড়ালো, ফলে কি মানে উচ্চ ফলনশীল মানে উচ্চ ফলন প্রাপ্তি হলো, যার দরুন কী হলো, আলটিমেটলি প্রফিট হলো। তো সেটা কি ইকোনমি, সেই যে প্রফিট হলো সেক্ষেত্রে কি আলটিমেটলি ইন্ডিয়ান ইকোনমি গ্রো করলো। ঠিক আছে, তো এটা কি মানি সাপ্লাই বাড়ানোর ফলে। এবার সাপোজ আরবিআই মানি সাপ্লাই কমিয়ে দিল, আরবিআই মানি সাপ্লাই কমিয়ে দিল কি মানে জনগণের হাতে টাকা কম। ঠিক আছে, কোনো একজন যদি বিজনেসম্যান হয়, তার হাতে টাকা নেই, তো সে কী করে বিজনেসে টাকা লাগাবে, তো তার বিজনেস গ্রো করবে না। কোনো একটা ফার্মারের হাতে টাকা নেই, সে লোন পাচ্ছে না, আরবিআইয়ের মানি সাপ্লাই তো আরবিআই একদম কমিয়ে দিয়েছে, ফলে লোন পাচ্ছে না, ফলে কি ওই ওই ফার্মারটা হচ্ছে মার্কেট থেকে দামি সার কিনতে পারছে না, কীটনাশক কিনতে পারছে না। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারছে না, ফলে কি তার যে উৎপাদনটা অনেকটা কমে যাচ্ছে তুলনামূলকভাবে। এর ফলে কি আলটিমেটলি সেটা একটা ফার্মারের ক্ষেত্রে বললাম, এটা হোল যখন ফার্মার কমিউনিটির ক্ষেত্রে হবে তখন দেশের হচ্ছে ইকোনমিক গ্রোথটা কমতে থাকবে। তাহলে এটাই বুঝলাম যে আরবিআই মানি সাপ্লাই যখন বাড়িয়ে দেয় তখন ইকোনমিক গ্রোথ বাড়ে, আরবিআই যখন মানি সাপ্লাই কমিয়ে দেয় তখন ইকোনমিক গ্রোথ কমে যায়। ঠিক আছে, এটাই বলেছে যে আরবিআই যে মানি সাপ্লাই বাড়িয়ে দেওয়ার জন্য কি হয়, আরবিআই মানি সাপ্লাই বাড়ায় কেন, ইকোনমিক গ্রোথটাকে বুস্ট করার জন্য, আর সেটাই হচ্ছে মনিটারি ইজিং বলা হয়। ঠিক আছে, অবজেক্টিভ অফ মনিটারি পলিসি, এই যে আরবিআইয়ের মনিটারি পলিসি নিয়ে আসার পেছনে তার কারণ কি, সেটা হচ্ছে মেন পারপাস অফ ইট টু রেগুলেট দ্য সাপ্লাই অফ মানি ইন ইন্ডিয়া থ্রু আরবিআই। ইট হেল্পস দ্য কন্ট্রোলিং দ্য ইনফ্লেশন, এটার দ্বারা ইনফ্লেশন কন্ট্রোল হয়। একটু আগেই বললাম আরবিআই হচ্ছে মনিটারি পলিসির দ্বারা কী করে, মানি সাপ্লাই বাড়ায় আর কমায়। মানি সাপ্লাই যখন বাড়ায় তখন সবার কাছে জনগণের হাতে অনেক পরিমাণ টাকা চলে আসে, জনগণের হাতে অনেক পরিমাণ টাকা চলে আসার জন্য কি জনগণের ডিমান্ড বেড়ে যায়। ডিমান্ড বাড়ায় মানে কি, কেউ দোকানে গিয়ে অনেক জিনিসপত্র কিনছে, কোনো ফার্মার, কোনো বিজনেসম্যান হচ্ছে বিজনেসে টাকা লাগাচ্ছে। এবার বিজনেসে টাকা লাগাচ্ছে মানে কি, তার র মেটেরিয়াল প্রয়োজন মানে কি, সেই তো ডিমান্ড, আর আলটিমেটলি এই ডিমান্ড বাড়ছে। তো সেক্ষেত্রে কী হয়, জিনিসপত্রের যখন ডিমান্ড বাড়ছে তখন হচ্ছে ইনফ্লেশন বাড়ছে, জিনিসপত্রের দাম যদি সাপ্লাই ঠিকঠাক না থাকে, ঠিক আছে, সেই পরিমাণে হঠাৎ করে তো সাপ্লাইকে বাড়িয়ে দেওয়া যাবে না। সাপ্লাই যদি ঠিকঠাক না থাকে অথচ ডিমান্ড বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ইনফ্লেশন দেখা যাবে। আবার উল্টোভাবেও হয়, যদি আরবিআই হচ্ছে মনিটারি পলিসির দ্বারা মানি সাপ্লাই কমিয়ে দেয়, তখন সেক্ষেত্রে ওভারঅল মার্কেটের ডিমান্ড কমে যাবে। মার্কেটের ডিমান্ড কমে যাওয়ার জন্য কী হবে, ইনফ্লেশন কমতে থাকবে। তো তাহলে কন্ট্রোলিং ইনফ্লেশন বাড়াতেও সাহায্য করে আর কমাতেও সাহায্য করে। আর ইন্টারেস্ট ইন ইকোনমি, ঠিক আছে, একটা ইকোনমিতে ইন্টারেস্ট বাড়াতে কমাতে সাহায্য করে। এইটা একটু পরে বলছি কী ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, মনিটারি পলিসি অলসো হেল্পস দ্য মেনটেনিং এক্সচেঞ্জ রেট উইথ আদার নেশন, অন্যান্য দেশের সাথে এক্সচেঞ্জ রেট হচ্ছে মেনটেন করতে সাহায্য করে। কীরকম, আরবিআই হচ্ছে তো বিভিন্নভাবে
মানি সাপ্লাই করছে ইকোনমিতে। তো আরবিআই মানি সাপ্লাই যখন করছে, তো বিজনেসম্যানের ক্ষেত্রে হচ্ছে তো মানে কাছে অনেকটা পরিমাণ টাকা চলে আসছে, ফলে তারা চাইছে কি গ্রোথ করতে। গ্রোথ করার জন্য তারা তখন মানে মার্কেটে এক্সপোর্ট করতে চাইছে। তো ওভারসিজের কাছে যখন এক্সপোর্ট করতে চাইছে, তো সেক্ষেত্রে হচ্ছে আরবিআইয়ের কাছে তো আলটিমেটলি কি রিজার্ভ কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে এক্সচেঞ্জ রেটটা অনেক সময় বেড়ে যাচ্ছে, মানে মানি সাপ্লাই দ্বারা এক্সচেঞ্জ রেটটা আরবিআই হচ্ছে কী করছে, বাড়াতেও পাচ্ছে আবার কমাতেও পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মানে এটা কীরকম হচ্ছে দেখো, মনিটারি পলিসির দ্বারা কি হচ্ছে, আরবিআই হচ্ছে টাকা মার্কেটে বাড়ালো, মার্কেটে যখন টাকা বেশি ছাড়লো তখন ইনফ্লেশন বাড়লো। আর আমরা জানি কি ইনফ্লেশন বাড়া মানে মানির ভ্যালু কমে যাচ্ছে, মানে কোনো পারচেজিং পাওয়ার অফ মানি, মানে ওই আগে 100 টাকা দিয়ে হচ্ছে 100 টাকা দিলে হচ্ছে ধরো 5 কেজি আলু পাওয়া যেত, এবার ইনফ্লেশন হওয়ার জন্য 100 টাকা দিলে হচ্ছে 2 কেজি আলু হয়তো সাপোজ পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে কি টাকার ভ্যালুটা কমে গেল। এবার টাকার ভ্যালু কমা মানে কি ওই ইন্টারন্যাশনাল মার্কেটের সাপেক্ষে ওই আরবিআই হচ্ছে কি এক্সচেঞ্জ রেটটাও কমে যাচ্ছে। ঠিক আছে, সেটাই বলা হয়েছে আরবিআই কী করে, এই মনিটারি পলিসির দ্বারা এক্সচেঞ্জ রেটকেও কন্ট্রোল করতে পারে অন্যান্য দেশের সাথে। আচ্ছা, এই যে মনিটারি পলিসি, এটা দুটো আছে, একটা এক্সপানসারি মনিটারি পলিসি আর একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এক্সপানসারি মনিটারি পলিসি কি, যখন আরবিআই এক্সপান্ড করতে চায় মানে ইকোনমিক গ্রোথ করতে চায়, ইকোনমিক গ্রোথ করতে চায় মানে কি মানি সাপ্লাই বাড়াবে, তখন সেটাকে হচ্ছে এক্সপানসারি মনিটারি পলিসি বলা হবে। আর কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কি, আরবিআই কন্ট্রাক্ট করতে চাইবে, মানে মনিটারি পলিসি মানে ইকোনমিক গ্রোথটাকে তুলনামূলকভাবে কমাতে চাইবে, বা মার্কেটে হচ্ছে মানি, এবার ইকোনমিক গ্রোথ কখন কমবে, যদি মার্কেটে ক্যাশ ফ্লো বা লিকুইড ফ্লো কম হয়ে যায়। ঠিক আছে, মানি ফ্লো কম হয়ে যায়। এবার মানি ফ্লো কম হয়ে যাওয়া মানে কি, এই মানি ফ্লো কম যখন হচ্ছে সেটাকেই হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বলা হচ্ছে। এখানে কি বলেছে দেখো, এক্সপানশনারি মনিটারি পলিসি এই যে পলিসি, যার দ্বারা কি হয় মনিটারি অথরিটিস মানে আরবিআই আরও টু এক্সপান্ড দ্য মানি সাপ্লাই, এর দ্বারা কি মানি সাপ্লাই বাড়িয়ে দেয়। ঠিক আছে, মানি সাপ্লাই বাড়িয়ে দেয় টু বুস্ট দ্য ইকোনমি। আগেই বলেছিলাম মানি সাপ্লাই বাড়ালে হচ্ছে ইকোনমিক গ্রোথ আসে। ঠিক আছে, টু বুস্ট ইকোনমিক অ্যাক্টিভিটি বাই কিপিং ইন্টারেস্ট রেট লো টু এনকারেজ দ্য বরোয়িং বাই দ্য কোম্পানিজ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ব্যাঙ্ক। এইটা যে কীভাবে ইন্টারেস্ট রেট লো হয়ে যাচ্ছে এটা একটু পরে বলছি। আচ্ছা, এখনই বলে দিই, দেখো আরবিআই কী করে। ঠিক আছে, আরবিআই মার্কেটে টাকা ছাড়লো, ডিরেক্ট তো জনগণের হাতে টাকা দেয় না, আরবিআই বিভিন্ন ব্যাংকে টাকা দিল। ঠিক আছে, আরবিআই যখন ব্যাংকে টাকা দিল, এবার লো ইন্টারেস্ট রেটে ব্যাংক কী করলো, হচ্ছে ব্যাঙ্কও হচ্ছে কম ইন্টারেস্ট রেটে টাকা ছাড়লো। আরবিআই সাপোজ ব্যাংকে হচ্ছে 5% হারে টাকা দিল। ঠিক আছে, ব্যাংক তার উপরে কিছু লাভ রেখে সাপোজ 8% সুদে টাকা দিচ্ছে। ঠিক আছে, 8% হারে টাকা দিচ্ছে কোনো ইন্ডিভিজুয়ালকে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালকে টাকা দিচ্ছে। এবার এই আরবিআই আবার কি করলো, সাপোজ এই ইন্টারেস্ট রেটটা 6% করে দিল, তখন ব্যাংক কি হচ্ছে আর জনগণকে 8% দেবে, তখন হয়তো 10% হারে দিচ্ছে, লোন দিচ্ছে। তখন এই ইন্ডিভিজুয়াল পার্সনটা এই আগে যখন হচ্ছে 8% হারে লোন পেতো, এই ইন্ডিভিজুয়াল পার্সনটা যখন 8% হারে লোন পেতো, তখন তার লোন নেওয়ার একটা ইচ্ছা থাকতো। কিন্তু এই লোনটা যখন 10% হারে চলে যাচ্ছে, তখন এই লোকটা কি আর লোন নিতে চাইবে? তো তাহলে কি আলটিমেটলি বরোয়িংটা কমে যাচ্ছে, মার্কেট থেকে বরোয়িংটা কমে যাচ্ছে। ঠিক আছে, এই পার্সনটা আর লোন নিতে চাইবে না, তাহলে কি বরোয়িংটা কমে গেল। ঠিক আছে, তো সেরকমই হয় আর কি। এটার দ্বারা কি হয়, ইন্টারেস্ট, এই যে এক্সপানশন মনিটারি পলিসি, আরবিআই হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণ টাকা ছাড়লো, ফলে হচ্ছে আর ব্যাঙ্কগুলোর কাছে অনেক পরিমাণ টাকা চলে এলো, ফলে ব্যাংকের কাছে যেহেতু অনেক পরিমাণ টাকা চলে এলো, ব্যাংক কী করলো, কম সুদের হারে হচ্ছে মার্কেটে টাকা ছাড়া শুরু করলো। এই কম সুদের হারে টাকা ছাড়া শুরু করা মানে কি বিভিন্ন কোম্পানি আরও অনেক পরিমাণ বড় করতে থাকলো। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। আচ্ছা, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, এটার দ্বারা কী হবে, কন্ট্রাক্ট করবে, মানে
কুঞ্চিত করবে। ঠিক আছে, এটার দ্বারা কী হবে, এটা একটা টাইপ অফ মনিটারি পলিসি যেটা হচ্ছে কী করে রিডিউস দ্য রেট অফ মনিটারি এক্সপানশন টু ফাইট ইনফ্লেশন। যখন বাজারে হচ্ছে ইনফ্লেশন হচ্ছে, ইনফ্লেশন থেকে লড়ার জন্য কি, ইনফ্লেশন থেকে লড়ার কয়েকটা উপায়। জনগণের হাতে যদি না টাকা থাকে তখন জনগণ হচ্ছে আর ডিমান্ড করতে পারবে না। সহজ হিসাব, জনগণের কাছে টাকা নেই, জনগণ ডিমান্ড করতে পারবে না, আর ডিমান্ড না করলেই ইনফ্লেশন ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, ইনফ্লেশন ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এবার এই ডিমান্ড কখন করবে, জনগণের হাতে যখন টাকা থাকবে। জনগণের হাতে যদি টাকা না থাকে তাহলে ডিমান্ডও করবে না। তখন সেই ক্ষেত্রে কী হবে, আরবিআই হচ্ছে মার্কেটে কম পরিমাণ টাকা ছাড়া শুরু করবে। কম পরিমাণ টাকা ছাড়লো মানে কি, জনগণের হাতে কম পরিমাণ টাকা থাকলো, কম পরিমাণ টাকা ছাড়লো মানে কি, আর তারা ডিমান্ড কম করলো। ডিমান্ড কম করা মানে কি, ইনফ্লেশনও মানে জিনিসপত্রের দাম ধীরে ধীরে কমতে থাকলো। জিনিসপত্রের দাম কমা মানে কি, সেই ইনফ্লেশন হচ্ছে কমতে থাকলো। তাহলে কি, এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কখন ইউজ হয়, টু ফাইট এগেনস্ট হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের এগেনস্টে হচ্ছে ফাইট করার জন্য কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ইউজ হয়। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল। এবার যে এই মানি সাপ্লাইটা যে মানে মার্কেটে হচ্ছে, ঠিক আছে, এই যে ক্রেডিট ইস্যু হচ্ছে, এইটা হচ্ছে কিভাবে কন্ট্রোল করে আর কি, তার কিছু ইনস্ট্রুমেন্ট আছে। দুটো ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট, এই যে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট, আর একটা কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট। এটা মানে কি পরিমাণগত হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো, আর এটা কোয়ালিটেটিভ মানে গুণমানগত হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এই দুটো ইনস্ট্রুমেন্টের দ্বারাই মেনলি হচ্ছে আরবিআই হচ্ছে কী করে মানি সাপ্লাই কন্ট্রোল করে। ঠিক আছে, এর মধ্যে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টগুলো কোনগুলো, যেগুলোতে দেখো কোয়ান্টিটেটিভ মানে কি পরিমাণ। ঠিক আছে, এটাই মানে টাকার পরিমাণ বাড়িয়ে কমিয়ে হচ্ছে মার্কেটে টাকার পরিমাণ বাড়িয়ে আর কমিয়ে কী করা হয়, মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করা হয়। আর মানি সাপ্লাই কন্ট্রোল করা হয় মানে কি, ইনফ্লেশন কন্ট্রোল করা হয়। মানে ইনফ্লেশন বিভিন্নভাবে হয়, বাড়ানো হয় বা কমানো হয়। ঠিক আছে, তো সেটাই বলেছে কোয়ান্টিটেটিভে কী হয়, কোয়ান্টিটি মানে টাকার পরিমাণ, কোয়ান্টিটিটা হচ্ছে যেই মানে ক্রেডিট কন্ট্রোলের ক্ষেত্রে টাকার কোয়ান্টিটিটা বাড়ানো কমানো হয়, সেইটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, সেই কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে কী কী আছে, একটা হচ্ছে এই ব্যাঙ্ক রেট, এটা একটা কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট। রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, তারপরে সিআরআর, এসআরআর, এসএলআর, আর ওপেন মার্কেট অপারেশন। এই যে রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এটা কি বলা হয়, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। ঠিক আছে, এইগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজার। ঠিক আছে, এগুলোর দ্বারা টাকার পরিমাণ বাড়ানো কমানো হয়, এই জন্য কোয়ান্টিটি বলছে, পরিমাণ বাড়ানো কমানো হয়। আর কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্ট কতগুলো আছে, সেগুলো হচ্ছে মোরাল সুয়েশন। ঠিক আছে, আরও আছে বিভিন্ন, বলবো সেগুলো পরে। আচ্ছা, প্রথমেই আসি কি তাহলে, ফার্স্টটা কি ব্যাঙ্ক রেট। ঠিক আছে, ব্যাঙ্ক রেটটা কি বোঝো, ব্যাঙ্ক রেট কিছুই না, খুব ইজি জিনিস। ব্যাঙ্ক রেটে কি বলেছে, এই আরবিআই, ঠিক আছে, এই আরবিআই কী করলো, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে, মানে যত ধরনের ব্যাঙ্ক আছে, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক বলতে ন্যাশনালাইজড ব্যাঙ্ক, আনন্যাশনালাইজড ব্যাঙ্ক, মানে যেগুলো ন্যাশনালাইজড হয়নি যে সমস্ত ব্যাঙ্ক, ফরেনার ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক, সরকারি ব্যাঙ্ক, সমস্ত ধরনের ব্যাঙ্কগুলোই, বেশিরভাগ ব্যাঙ্কগুলোই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কের আন্ডারে পড়ছে। আগের ক্লাসেই বোধহয় করেছিলাম যে না এটা এখনও হয়নি, এটা পরে বলবো শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক কাকে বলা হয়। তবে এটাই মনে রাখো, মোস্ট অফ দ্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কের আন্ডারে পড়ছে। দু একটা ওই মানে ব্যাঙ্ক আছে যেগুলো হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কের আন্ডারে পড়ে না, আর বাদ বাকি বেশিরভাগ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাঙ্কগুলো হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কের আন্ডারে পড়ে যায়। ঠিক আছে, এবার আরবিআই কী করলো, এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে হচ্ছে টাকা দিল। ঠিক আছে, আরবিআই তো টাকার উৎস। ঠিক আছে, আর এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক তো এমনি টাকা পেয়ে যাবে না, আরবিআইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসতে হবে তাকে। এবার এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক এবার কী করে, সেই টাকা নিয়ে এসে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করে, বিভিন্ন ফরম্যাটে ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে, এটাই হচ্ছে মেকানিজম। আরবিআই টাকা ছাপালো, আরবিআই টাকা ইস্যু করলো, সেই টাকা হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক নিয়ে এলো, এবার সেই টাকা হচ্ছে তারা হচ্ছে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করলো। এটাই হচ্ছে মেন মেকানিজম। এবার কি হয়, এই ব্যাঙ্ক রেটটা কি হয়, যেই রেটে
যেই রেটে আরবিআইয়ের কাছ থেকে এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যে রেটে হচ্ছে এই লোনগুলো দেয়, মানে শিডিউল কমার্স আরবিআইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসে যে রেটে, মানে আরবিআই 100 টাকা দিল, তার সাপেক্ষে ধরো প্রত্যেক মানে যেরকম ইস্যু হয় যে প্রত্যেক পার ইয়ার 5 টাকা হচ্ছে সুদ হবে, মানে 5% সুদ। তো এই যে রেট অফ ইন্টারেস্টে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে আসে বা টাকা নিয়ে আসে, সেটাই হচ্ছে ব্যাঙ্ক রেট। সেটাই বলেছে, ইট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যাট হুইচ আরবিআই প্রোভাইডস লং টার্ম লোন। ঠিক আছে, এটা কীরকম হয়? লং টার্ম লোন মানে অনেক সময় হয় না আমাদের খুব ইমার্জেন্সিতে, মানে হঠাৎ করে টাকার দরকার হলো, সেটা শর্ট টার্ম। আবার এমন কিছু হয়, কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করা বা কোনো কিছু ক্ষেত্রে অনেক সময় হয় কি বড় অনেক দিনের হচ্ছে লং টার্ম আমাদের কিছু লোন নিতে হয়। তো এই ব্যাঙ্ক রেটের দ্বারা কি হয়, আরবিআই হচ্ছে লং টার্ম লোন নিয়ে আসে। এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কী করে, আরবিআইয়ের কাছ থেকে লং টার্ম লোন নিয়ে আসে। ঠিক আছে, উইদাউট অ্যাপ্রুভড সিকিউরিটি। আচ্ছা, এই অ্যাপ্রুভড সিকিউরিটির ব্যাপারটা কি? আমরা দেখতে পাই যখন ব্যাংকে হচ্ছে টাকা আনতে যাই, ঠিক আছে, আমরা যখন ইন্ডিভিজুয়াল কোনো ব্যাংকে যাই টাকা আনতে, তখন ব্যাংক কী হয়, ওই টাকা যখন লোন দেয় তার বিরুদ্ধে কোনো না কিছু হচ্ছে জমা রাখে। অনেক সময় জমির কাগজ রাখে, অনেক সময় সোনাদানা রাখে, বা অনেক সময় বিভিন্ন মূল্যবান কিছু রাখে। সেটা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেভাবে লোন দেয় আলটিমেটলি কোনো কিছু রাখে। আবার অনেক সময় দেখা যায় যে মানে ব্যাংক হচ্ছে বিভিন্ন ফিনান্সিয়াল এখন ব্যাংক আছে যারা কোনো কিছুই রাখছে না। যেমন এই যে তোমরা হয়তো শুনবে ধানি অ্যাপ বা আরও বিভিন্ন অ্যাপ ট্যাপ এখন বেরিয়েছে যারা হচ্ছে লোন প্রোভাইড করছে। তারা অনেক সময় কি দেখা যায়, কোনো সিকিউরিটি হিসাবে কোনো কিছু রাখছে না। সিকিউরিটি হিসাবে মানে কি, ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তি ওই ব্যাংকে গেল, গিয়ে তার মানে জমির কাগজটা দিয়ে এলো, সেই জমির কাগজের বিনিময়ে কিছু পরিমাণ হচ্ছে টাকা পেলো লোন হিসাবে। ওই ব্যক্তি যদি কোনো কারণে ব্যাংকে ওই টাকাটা ফেরত দিতে না পারে, ব্যাংক কী করবে, ওই জমির কাগজটা হচ্ছে বিক্রি করে তার টাকাটা তুলে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি, কোনো কিছু একটা সিকিউরিটি রেখে ওই ব্যক্তিকে লোন নিয়ে আসতে হলো। এবার এটা হয় অনেক সময় কোনো কিছু দিল না, ব্যাংক বিশ্বাস করে তাকে টাকাটা দিল, তখন সেটা উইদাউট সিকিউরিটি। সেরকমই আরবিআইও কি, মানে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্করাও কী করে, আরবিআইয়ের কাছ থেকে বিনা সিকিউরিটিতে, উইদাউট এনি অ্যাপ্রুভড সিকিউরিটি, মানে কোনো অ্যাপ্রুভড সিকিউরিটি ছাড়াই লং টার্ম যে লোনগুলো নিয়ে থাকে সেগুলো, মানে যে রেটে লোনগুলো নিয়ে থাকে লং টার্ম লোনগুলো, সেটাই হচ্ছে ব্যাঙ্ক রেট। ঠিক আছে, এখানে অ্যাপ্রুভড সিকিউরিটি কোনগুলো, ট্রেজারি বিল, ঠিক আছে, ক্যাশ ম্যানেজমেন্ট বিল, ডেটেড সিকিউরিটি, বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটি বন্ডগুলো যে আছে, স্টেট ডেভেলপমেন্ট বিলগুলো যে আছে, ট্রেজারি বিল, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক প্রকারের বন্ড। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে কি হয়, এটা ব্যাঙ্ক রেট। মানে সোজা কথায় যে রেটে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে লং টার্ম লোন নেয় কোনো কিছু সিকিউরিটি ছাড়াই, সেটাই হচ্ছে ব্যাঙ্ক রেট। ঠিক আছে, এই ব্যাঙ্ক রেটটা হচ্ছে কি হয়, ফিক্সড বাই আরবিআই। এটা কে ফিক্সড করে? আরবিআই ফিক্সড করে। কিসের ওপরে? 25 বেসিস পয়েন্ট বা 0.25%-এর ওপরে হচ্ছে এটা হয়, বাড়া কমা হতে থাকে। এই দেখো 2.5% মানে কি, কোনো সময় হচ্ছে 6% হয়তো ছিল, কোনো সময় 6.5 হয়তো ছিল। এখন ব্যাঙ্ক রেট কত আছে, এই 2023-এ আছে 6.75। তাহলে কি, এই 6.5 থেকে 6.25 হয়েছে, 75 মানে +25 হয়েছে। মানে এটা হয় কি, 0.25 করে বাড়তে পারে, মানে 0.25-এর গুণিতক হিসেবে বাড়তে পারে বা কমতে পারে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। আচ্ছা, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি কি বলেছে, মানে ইকোনমিক্স একটা দারুণ জিনিস, প্রত্যেকটা মানে ওয়ার্ডের মানে বুঝলেই হচ্ছে কিন্তু ইকোনমিক্সটা বোঝা যায়। যেমন কি লিকুইডিটি মানে কি, মানে যেটাকে যত সহজে ক্যাশে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, আমার কাছে হচ্ছে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে আমি কোনো দোকানে গেলাম, একটা অরিও বিস্কুট কিনলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওটা একদম মানে হাইলি লিকুইড, মানে ওইটা দিয়েই আমি যে কোনো জিনিস কিনতে পারবো। এবার আমার কাছে সাপোজ একটা সোনার আংটি আছে, তো আমি দোকানদারকে গিয়ে তো বললে দোকানদার সঙ্গে সঙ্গে ওই আংটির বিনিময়ে কিছু দিয়ে দেবে না। ওই আংটিটা হচ্ছে গলাবে, ওই আংটিটা গলে ওখান থেকে সোনা বের করবে, তার মূল্য যাচাই হবে, সেখান থেকে তারপর আমাকে টাকা দেবে, সেই টাকা থেকে আমি বিস্কিটটা কিনতে পারবো, দিয়ে খেতে পারবো। তো সেটা হচ্ছে কি, তার থেকে আরও কি মানে
মেন ক্যাশ টাকার থেকে ওটা আরও কিছুটা কম লিকুইড হয়ে গেল। এবার সাপোজ আমার কাছে হয়তো আমার ঘরের জায়গা জমির কাগজ আছে, ওইটা আমাকে কি করতে হবে, প্রথম কোনো একজন ব্যক্তির কাছে বিক্রি করতে হবে। ওই ব্যক্তির কাছ থেকে টাকা, এবার ওই বিক্রি করা মানে এক্ষুনি বিক্রি করলাম টাকা দিয়ে দিলে এরকম তো নয়, ওটা রেজিস্ট্রি হবে, সমস্ত ডকুমেন্ট ট্রান্সফার হবে, তারপর টাকা আসবে, তারপর ওই টাকাটা নিয়ে আমি বিস্কিটটা কিনতে যেতে পারবো। তো তাহলে সেটাই হচ্ছে লিকুইডিটি মানে যত ইজিলি কোনো জিনিসকে ক্যাশে ট্রান্সফার করা যায় সেটাই হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে, এই লিকুইডিটি মানে কি, মানে মুদ্রা কথায় টাকা। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট মানে অ্যাডজাস্ট করব, মানে কি বাড়াবো বা কমাবো। কোনো সময় অ্যাডজাস্টমেন্টে আমরা দেখি না, কোনো সময় কোনো কিছু বাড়াতে হচ্ছে বা কোনো সময় কোনো কিছু কমাতে হচ্ছে, সেটাই তো অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি মানে যে সমস্ত সুযোগ সুবিধার দ্বারা কি হয়, লিকুইডিটি বা মার্কেটে হচ্ছে টাকার পরিমাণটা অ্যাডজাস্টমেন্ট বা বাড়ানো বা কমানো হয়, সেটাই হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি বা এলএ। ঠিক আছে, এটা কি, এটা একটা মনিটারি টুল, পলিসি টুল, এটা একটা মনিটারি পলিসি। এটা কি করে, অ্যালাউ হ্যাঙ্কি রেপ মানি অফ আরবিআই থ্রু রিপারচেস এগ্রিমেন্ট রেপোজ দ্বারা অর টু মেক লোন টু আরবিআই থ্রু রিভার্স রেপো রেট। ঠিক আছে, এই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির দ্বারা কি হয়, এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছে হয় টাকা নিয়ে আরবিআইয়ের থেকে হচ্ছে কি টাকা নিয়ে আসতে পারে, মানে লোন নিয়ে আসতে পারে, অথবা আরবিআইয়ের কাছে টাকা হচ্ছে জমা দিয়ে আসতে পারে। জেনারেলি আমরা ইন্ডিভিজুয়াল কী করি, ব্যাংকে গেলে অনেক সময় ব্যাংক থেকে লোন নিয়ে আসি, আবার অনেক সময় ব্যাংকে টাকা জমা দিয়ে আসি। সেই টাকা যখন জমা দিই, আর ব্যাংক কী করে তার কিছু পরিমাণ, কিছু পার্সেন্টেজ সুদ আমাদের প্রত্যেক মাসে ক্রেডিট করাতে থাকে, বা ওটা প্রত্যেক দিনই ক্রেডিট হয়, কিন্তু আমরা ব্যাংকিং স্টেটমেন্ট হিসাবে মাসে মাসে পাই। এবার কথাটা হচ্ছে কি, ওই টাকাটার সাপেক্ষে আর মানে ব্যাংকই আমাদেরকে সুদ দেয়। আবার ব্যাংকের কাছ থেকে যখন আমরা লোন নিই, ব্যাংকে আমাদেরকে সুদ দিতে হয়। ঠিক সিমিলারলি শিডিউল কমার্শিয়াল ব্যাংক বা ব্যাংকগুলো কী করে, আরবিআইয়ের কাছে টাকা যখন জমা রেখে আসে তখন আরবিআই তাদেরকে সুদ দেয়। আবার যখন মানে বলছি আরবিআই সুদ দিতে পারে, আবার যখন ওই ব্যাংকগুলো যখন আরবিআইয়ের কাছে টাকা নিয়ে আসে তখন আরবিআইকে ওই ব্যাংকগুলোকে সুদ দিতে হয়। সেটাই হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। মানে আমরা কখন ব্যাংকে টাকা রাখতে যাই, আমাদের কাছে যখন বেশি টাকা হয়ে যায়, ঠিক আছে, তখনই আমরা ব্যাংকে রাখতে যাই। সেরকম শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে হচ্ছে কোনো সময় টাকা বেশি হয়ে গেলে তারা আরবিআইয়ের কাছে রেখে আসে। আবার আমাদের যখন টাকার অভাব হয় তখন আমরা ব্যাংক থেকে লোন নিই। সেরকম শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর যখন টাকার অভাব হয় তখন তারাও আরবিআইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসে। তাহলে কি, টাকার যখন কম থাকলো তখন আমরা টাকা ধার করলাম, আর টাকা যখন বেশি থাকলো তখন আমরা জমা দিয়ে আসলাম। এটার ফলে কি লিকুইডিটিটা অ্যাডজাস্ট হলো না? তো সেটাই বলেছি লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। এটা কবে চালু হয়েছিল? এটা হচ্ছে 2000 সালের যে বাজেট এসেছিল সেইটাতে হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছিল। ঠিক আছে, 1999-2000 হচ্ছে বাজেটে হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছিল। কিন্তু এটা মানে রেকমেন্ড করেছিল কি নরসিমহা কমিটি, যেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর রিফর্মস হয়েছিল 1998-তে। নরসিমহা কমিটি যে সেটা হয়েছিল তারাই হচ্ছে এটাকে রেকমেন্ড করেছিল। ঠিক আছে, এই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির ক্ষেত্রে আমরা কি কি টুলস ব্যবহার করি, সেটা হচ্ছে রেপো রেট, তারপরে এলটিআরও, এটা পরে বলছি, রেপো রেট, তারপরে রিভার্স রেপো রেট, এগুলো আছে, আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এগুলো আছে। ঠিক আছে, আচ্ছা, আমরা ব্যাংক রেটের ক্ষেত্রে কি দেখেছিলাম? ব্যাংক রেটের ক্ষেত্রে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআইয়ের কাছ থেকে হচ্ছে লং টার্ম লোন নিয়ে আসে ব্যাংক রেটে, আর কোনো কিছু সিকিউরিটি দেখায় না। ঠিক আছে, উইদাউট নো সিকিউরিটি মানে টাকা নিয়ে আসতে পারে। কিন্তু রেপো রেটটা কি, রেপো রেটটা হচ্ছে ওটা আগেরটা কী হলো লং টার্ম, এটা শর্ট টার্ম, মানে কম দিনের জন্য আর শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো টাকা লাগবে, তারা তখন আরবিআইয়ের কাছ থেকে কি শর্ট টার্মে হচ্ছে টাকা ধার নিয়ে আসবে। কিন্তু শর্ট টার্মে টাকা ধার করতে গেলে আরবিআই তার পেছনে হচ্ছে কি কিছু সিকিউরিটি চাইছে, কিছু অ্যাপ্রুভড সিকিউরিটি দেখালেই আরবিআই হচ্ছে টাকা দিচ্ছে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই হচ্ছে রেপো রেট। ঠিক আছে, রেপো রেটের পুরো নাম কি, রিপারচেস অপশন রেট। ঠিক আছে, এটাই হচ্ছে রেপো রেট। ঠিক আছে, এই রেপো রেটটা কী হয়, ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ আরবিআই প্রোভাইড শর্ট টার্ম লোন, এটাই বলেছিলাম, শর্ট টার্ম লোনস টু শিডিউল কমার্শিয়াল ব্যাংক এগেনস্ট অ্যাপ্রুভ সিকিউরিটি দেখালেই তবে হচ্ছে লোন দিবে। ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে রেপো রেট। এবার লং টার্ম রেপো রেট, ঠিক আছে, লং টার্ম রেপো রেটটা কি, এটা হচ্ছে একটা মনিটারি পলিসি, যেটা হচ্ছে মানে রেপো রেট জেনারেলি কি শর্ট টার্মের জন্য হয়, আবার অ্যাপ্রুভড সিকিউরিটি দেখাতে হয়। এবার ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে হচ্ছে লং মানে বেশি দিনের জন্য হয়, কিন্তু কোনো রেট সিকিউরিটি দেখাতে হয় না। এই জন্য এর একটা মিক্সড ভার্সান হচ্ছে এলটিআর, ঠিক আছে, লং টার্ম রেপো অপারেশন। এটাই কি হয়, ইট ইজ দ্য রিসেন্ট টুল, এটা রিসেন্ট এসেছে, থ্রু হুইচ যেটার দ্বারা কী করে আরবিআই প্রোভাইড 1 থেকে 3 বছরের লোন, ঠিক আছে, মানে লং টার্ম হয়ে গেল, লং টার্ম লোন দেয় টু এসসিবি মানে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ককে অ্যাট প্রিভিলিং রেপো রেট, মানে রেপো রেটেই হচ্ছে লোনটা দিচ্ছে, কিন্তু শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য, মানে 1 থেকে 3 বছরের জন্য। সেটাই এই জন্য বলেছে লং টার্ম, মানে বেশি দিনের জন্য দিচ্ছে, লং টার্ম। বাট কি মানে এর দেখো ক্যাপশন দেখলেই উত্তর বুঝতে পারবে ব্যাপারটা কী করেছে। লং টার্ম বেশি দিনের জন্য এই যে 1 থেকে 3 বছরে রেপো অপারেশন মানে রেপো রেটেই দিচ্ছে, সেটাই হচ্ছে। আর রেপো রেটে দেওয়া মানে কি করবে আরবিআই হচ্ছে কিছু সিকিউরিটি চাইবে, যে একসেপ্টিং হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি নিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে লং টার্ম রেপো রেট। এটাই কি হয়, আরবিআই এক্সিস্টিং লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি বা এলএএফ অফার্স ব্যাঙ্ক মানি ফর দ্যার ইমিডিয়েট নিড র্যাঙ্কিং ফর 1 থেকে 28 দিনের জন্য, ঠিক আছে, হয় এলটিআরও সাপ্লাইজ মানি তো 1 থেকে 3 বছরের জন্য। জেনারেলি রেপো রেট কী হয় 1 থেকে 28 দিনের জন্য, মানে কম দিনের জন্য দেয়, কিন্তু মানে শর্ট টার্মের জন্য, কিন্তু এলটিআরও দ্বারা কি লং টার্ম দিয়েছে, সেটাই বলেছে। দ্য পারপাস অফ ইন্ট্রোডিউসিং এলটিআরও হচ্ছে মানে ইন্ট্রোডিউস করার পেছনে পারপাস কি, এটা হচ্ছে টু অ্যাসিওর শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যাবাউট দ্য অ্যাভেবিলিটি অফ দ্য ডিউরেবল লিকুইডিটি, মানে যে লিকুইডিটিটা, যে টাকাটা মানে বেশি দিন, ডিউরেবল মানে কি বেশি দিনের জন্য, ঠিক আছে, এই অ্যাকচুয়ালি রেপো রেটের দ্বারা কম দিনের জন্য শর্ট টার্ম লোন নিত, কিন্তু ব্যাংকের তো অনেক সময় লং টার্ম লোন দরকার হয়, আবার রেপো রেটের দরকার, মানে রেপো রেটেই মানে তুলনামূলক দেখা যায় রেপো রেটটা একটু কম হয়, ঠিক আছে, তো রেপো রেটেই হচ্ছে টাকাটা দরকার হচ্ছে, কিন্তু বেশি দিনের জন্য দরকার হচ্ছে, তখন এটা এই ডিউরেবল লিকুইডিটি মানে এই এলটিআরও দ্বারা আরবিআই প্রোভাইড করে থাকে। এলটিআরও উইল হ্যাভ ব্রিং ডাউন দ্য শর্ট টার্ম মার্কেট ইন্টারেস্ট চেঞ্জ বাই এসসিবি। এটা কি, এটা হচ্ছে শর্ট টার্ম মার্কেট ইন্টারেস্ট চার্জ করে, ঠিক আছে, ইট উইল বুস্ট দ্য ইনভেস্টমেন্ট কর্পোরেট বন্ডস, ঠিক আছে, ইউজিং এলটিআরও আরবিআই এইমস টু এনশিওর দ্যাট দ্য ইম্প্যাক্ট অফ ইনক্রিজ মানি সাপ্লাই ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি কনভার্টেড ইন দ্য টার্ম অফ ইমপ্রুভড হচ্ছে ইকোনমিক গ্রোথ ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি। এটা কি হয়, যখন আলটিমেটলি আরবিআই মানি সাপ্লাই করছে, সেক্ষেত্রে কী হচ্ছে, মার্কেটের লিকুইডিটি বাড়ছে, মানে টাকার পরিমাণ বাড়ছে, তার জন্য কি জনগণের হাতে টাকা আসছে, তারা বিভিন্নভাবে ইনভেস্ট করছে, ফলে আলটিমেটলি ইকোনমিক গ্রোথ দেখা যাচ্ছে। দেয়ার ইজ সিমিলার টুল, যেটা হচ্ছে কি টিএলটিআরও, সেটা হচ্ছে টার্গেটেড লং টার্ম রেপো রেট, এর মধ্যেই আছে দেখো টার্গেটেড, মানে হচ্ছে কিছু টার্গেট করে আমি দেবো, ঠিক আছে, মানে এই লং টার্ম রেপো রেটেই দেবো, কিন্তু টার্গেট বেশি, মানে কিছু টার্গেট করে দেবো। এটা কি হয়, টিএলটিআরও ডিফার ফ্রম এলটিআরও ইন দ্য সেন্স দ্যাট হেয়ার লোনস প্রোভাইডেড আর টার্গেটেড, মানে বিভিন্ন টার্গেট বিষয় হচ্ছে এই লোনগুলো দেওয়া হবে, ঠিক আছে। দ্যাট ইজ কি, দ্য শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক হ্যাভ টু ডিপ্লয় দ্য ফান্ড অ্যাভেলেবল আন্ডার টিএলটিআরও স্কিম স্পেসিফিক সিকিউরিটি, মানে ওই টাকাটা নিয়ে ব্যাঙ্ক কিন্তু নিজের মনের মতো করতে পারবে না, কিছু স্পেসিফিক টার্গেট বেসিসে টার্গেটেড জায়গাগুলোতেই ব্যাঙ্ক কেবলমাত্র ইনভেস্ট করতে পারবে, ঠিক আছে, সেটাই বলেছি, এই জন্য এটার নাম হচ্ছে টার্গেটেড এলটিআরও, ঠিক আছে। আচ্ছা, দ্য ফার্স্ট অকশন অফ 25,000 কোটি টাকার টিএলটিআরও হয়েছিল কবে, 2020-তে। 2020-তে ফার্স্ট অকশন হয়েছিল টিএলটিআরও, সেটা হচ্ছে 25,000 কোটি টাকা। আচ্ছা, রিভার্স রেপো রেট। আচ্ছা, রেপো রেটে আমরা কি দেখলাম, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো, ঠিক আছে, আরবিআইয়ের কাছ থেকে অ্যাপ্রুভড সিকিউরিটি দেখাচ্ছে, দিয়ে শর্ট টার্ম লোন নিচ্ছে। এবার রিভার্স, দেখো নামেই আছে রেপো রেটের রিভার্স, রেপো রেটে কী হচ্ছে, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক নিয়ে আসছে টাকা, আর রিভার্স মানে কি উল্টো হবে, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইকে টাকা দিয়ে আসবে। এবার
শিডিউল কমার্শিয়াল ব্যাংক খামোখা হচ্ছে আরবিআইকে টাকা দিতে যাবে কেন, এটা বুঝবে। অনেক সময় হয় না, মার্কেট 1-2 দিনের জন্য বন্ধ থাকে, মার্কেট তো সবসময় খোলা থাকছে না। সাপোজ শনিবার মার্কেট বন্ধ, রবিবার মার্কেট বন্ধ, তখন আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংক কি মানে ওই যে ব্যাংকগুলোর কাছে টাকাটা পড়ে থাকলে তো কোনো লাভ হবে না। এবার সে চাইবে কি, ওর এগেনস্টে হচ্ছে কিছুটা ইনকাম করে নিতে, ঠিক আছে। এই জন্য কী হবে, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো হচ্ছে তাদের ফান্ডগুলো ওই কয়েকদিনের জন্য হচ্ছে আরবিআইয়ের কাছে রেখে আসবে, সেটাই হচ্ছে রিভার্স রেপোর্টেড। বা অনেক সময় হয়, অনেক ব্যাংকের তো অনেক সম্পত্তি থাকে, তো তার কাছে যে পরিমাণ টাকা আছে, মানে তার দৈনিক লেনদেনের জন্য যে পরিমাণ টাকা দরকার তার থেকেও বেশি পরিমাণ টাকা তার কাছে আছে, তো সে এক্সেস টাকাটা নিজের কাছে গুছিয়ে রেখে তো তার কোনো লাভ নেই, ওটা ইনক্রিমেন্ট মানে বাড়ছে না, ওটা তার থেকে বরং কী করে, শিডিউল কমার্শিয়াল ব্যাংক আরবিআইকে দিয়ে আসে, ফলে সেক্ষেত্রে হচ্ছে কিছু পরিমাণে তার সুদ আর্ন হয়ে যায়, মানে কিছু পরিমাণ ইনকাম হয়ে যায় ওই শিডিউল কমার্শিয়াল ব্যাংকটা, সেটাই হচ্ছে রিভার্স রেপোর্ট। মানে আলটিমেটলি ব্যাংকরাও লাভ করে নিচ্ছে, ঠিক আছে। তো রিভার্স রেপো রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ আরবিআই বড়ো ফান্ড ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংক, মানে আরবিআইরও যখন টাকা দরকার হয় তারাও শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে নেয়, ঠিক আছে। সেটা যেই রেটে টাকাটা নেয় সেটাই হচ্ছে রিভার্স রেপো রেট। বা আরও একটা সিনারিও, আরবিআই যেমন এদের কাছ থেকে টাকা নিচ্ছে, তেমন এরা তাদের মানে যেগুলো এক্সট্রা টাকাগুলো, ঠিক আছে, এক্সট্রা ফান্ডগুলো, সেগুলো আরবিআইয়ের কাছে রেখে আসছে, কিছু নির্দিষ্ট সুদের হারে রেখে আসছে, যে এই সুদটা তারা আর্ন করতে পারছে, সেটাও হচ্ছে একদিক দিয়ে রিভার্স রেপো রেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পার্কস দেয়ার অ্যাক্সেস ফান্ড, সেটাই বললাম। একটা হলো কি, আরবিআই বড় করছে এদের কাছ থেকে, আর একটাই কী করছে, এই ব্যাংকগুলো হচ্ছে তাদের এক্সেস ফান্ড আরবিআইকে দিয়ে আসছে ফর শর্ট টার্ম অফ পিরিয়ড। রেপো রেট মানেই তো শর্ট টার্ম, এখানে এটাও শর্ট টার্ম হবে, ঠিক আছে। আচ্ছা, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ঠিক আছে। এবার অনেক সময় হয় কি, ব্যাংকের কাজ কি, জনগণের কাছ থেকে টাকা হচ্ছে নেওয়া, এবার সেই টাকার পুরোটা তো আর সে মানে জনগণ তো সঙ্গে সঙ্গে ডিমান্ড করছে না, ওই জনগণ কিছু টাকা হচ্ছে ব্যাংকের কাছে রেখে এলো। ব্যাংকের কাজ আবার কি, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা, কাউকে লোন দেওয়া, কোনো মানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে টাকা লাগিয়ে সেখান থেকে প্রফিট ইনক্রিজ করা, বিভিন্নভাবে শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে, ব্যাংক বিভিন্নভাবে ইনকাম করে। তো ব্যাংক আবার কি ওই টাকাগুলো হচ্ছে লোন হিসাবে দিয়ে দিচ্ছে। এবার ব্যাংক তো যেটা টাকাটা তুলে পুরোটাই তো আর লোন দিয়ে দিতে পারবে না, তখন কারণ কোনো মুহূর্তে ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি এসে ব্যাংকে টাকা চায়, তখন তো ব্যাংক টাকাটা দিতে পারবে না। তো এরকম সিনারিও কিন্তু মাঝে মাঝে হয়েও যায় ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে এরকম সিনারিও হয়ে যায়, যে ক্ষেত্রে কী হয়, ব্যাংকের কাছে টাকা থাকে না, মানে এই জনগণের টাকা যে শুধু ব্যাংকের কাছে থাকে এরকম তো না, ব্যাংক জনগণের কাছ থেকেও যেমন টাকা নেয়, আরবিআইয়ের কাছ থেকেও টাকা নেয়, বিভিন্ন ইন্টার ব্যাংক মানে অন্যান্য ব্যাংকের কাছ থেকেও টাকা নেয়, বিভিন্নভাবে ফান্ড রেজ করে। তো অনেক সময় দেখা যায় আরবিআইয়ের কাছে মানে ব্যাংকটার কাছে কোনো টাকা নেই, ফান্ড নেই। তো আগে পড়েছিলাম যে আরবিআইকে কী বলা হয়, লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট, ঠিক আছে। লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট কেন, আরবিআই কারুর কাছে যখন কোনো টাকা থাকে না, তখন টাকা কে দেবে, আরবিআই টাকা দেবে। আরবিআইয়ের কাছে গিয়ে হচ্ছে মানে টাকা চাইলে আরবিআই হচ্ছে বিভিন্ন সুদের হারে বিভিন্ন হচ্ছে তার নিয়ম নীতি অনুযায়ী ব্যাংকগুলোকে টাকা ধার দেবে। সেইটা যখন হঠাৎ করে মানে মার্জিন একদম সাডেন বেসিসে টাকার দরকার হয়, সেটাই হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, ঠিক আছে। কী বলেছে, দিস ফ্যাসিলিটি ওয়াজ ইন্ট্রোডিউস 2011, এটা 2011-তে ইন্ট্রোডিউস হয়েছিল। এর এলিজিবিলিটি কী হতে হবে, অল দ্য শিডিউল কমার্শিয়াল ব্যাংক হ্যাভিং কারেন্ট অ্যাকাউন্ট, যাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে আরবিআইয়ের সাথে, তারাই কেবল হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে। দে ক্যান অ্যাভেল অ্যান ওভারনাইট শর্ট টার্ম লোন, মানে এটা তো আমার হঠাৎ করে টাকার দরকার, সেই ক্ষেত্রে টাকা দরকার হচ্ছে। আর এই হঠাৎ করে টাকা যেটা দরকার সেটা তো আর মানে বেশি দিনের জন্য কেউ নিচ্ছে না, হঠাৎ করে টাকার দরকার, হঠাৎের ব্যাপার, তো এটা শর্ট টার্ম লোন হবে, ঠিক আছে। আর এই লোনটা কতটা দেয়, 2% অফ দ্যাট টোটাল এনডিটিএল, মানে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস, ব্যাংকের কাছে যতটা পরিমাণ টাকা আছে নেট, ঠিক আছে, বা ডিমান্ড লাইবিলিটিস আছে, মানে ডিমান্ড লাইবিলিটিস মানে কি, আমরা যে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসি,
ওটা হচ্ছে ডিমান্ড লাইবিলিটি। ওটা যে কোনো মুহূর্তে আমি ব্যাংকের কাছে চাইলেই ব্যাংকে আমাকে দিয়ে দিতে হবে। মানে কি, ওটা ব্যাংকের কাছে একটা ঋণের বোঝা। ওটা কি, যখনই আমি ডিমান্ড করব সেটাই ব্যাংক আমাকে দিয়ে দেবে, মানে ওটার ডিমান্ড লাইবিলিটিস। আর টাইম লাইবিলিটিস মানে কি, আমি কিছু দিনের জন্য ব্যাংকে টাকা রেখে এসেছি, আমার ওই টাকা, আমার ওই পিরিয়ডটা যখন শেষ হবে তখন ব্যাংকের কাছে গিয়ে আমি টাকা চাইলে ব্যাংক আমাকে দেবে। ওটা হচ্ছে টাইম লাইবিলিটিস। মানে এই টোটাল যে ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস, এর মধ্যে নেট অংশ যেটা, ঠিক আছে, নেট বলতে কি, এরকম ব্যাংকে যেমন লাইবিলিটিস আছে, ব্যাংকে তো কিছু অ্যাসেটও আছে, ব্যাংক তো কিছু জনগণকে টাকাও দিচ্ছে লোন হিসাবে, সেটা আবার ওই ব্যাংকটার অ্যাসেট, ঠিক আছে, ওই লোনটা ব্যাংকটার অ্যাসেট। মানে এদের হচ্ছে বিয়োগফলটাই হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস, ঠিক আছে। এই নেট ডিমান্ড এনডিটিএল এর ওপরে 2% মানে 2% পর্যন্ত হচ্ছে এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিতে মানে পরিমাণ টাকা আরবিআই দিয়ে থাকে। এই যে হঠাৎ করে তুমি যখন কারোর কাছে দেখবে হঠাৎ করে টাকা চাইতে চাইবে, সে তখন বুঝে যাবে প্রচুর টাকার দরকার, সে কিন্তু তখন চড়া সুদের হারে টাকা মানে দিতে চাইবে, যে বলবে বিভিন্ন কজ দেখাবে, দিয়ে বলবে যে সুদের হার চড়া হবে। মানে জেনারেলি যদি 5 টাকা যায়, সে তখন চাইবে যে 6 টাকা হারে আমি সুদ দেবো, না হলে দেবো না। সেরকম আরবিআইও সেম কাজ করে, ঠিক আছে। জেনারেলি হচ্ছে মানে যতটা রেপো রেট থাকে তার বেশি করে নেয়। এই যে দ্য রেট অফ ইন্টারেস্ট আন্ডার এমএসএফ ইজ 25 বেসিস পয়েন্ট, মানে 2.5% অ্যাবাভ দ্য রেপো রেট। রেপো রেটের ওপরে 0.25% হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি নিতে গেলে 1 কোটি টাকা, এই যে দ্য মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1 কোটি টাকা হতে হবে, বা তার মাল্টিপুল গুণিত হবে। মানে 1 কোটি, 2 কোটি, মানে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এরকম 10, 100, 1000, 500, 5000 এরকম হবে। কিন্তু এরকম পারবে না 2.5 কোটি, 3.5 কোটি, 3.75 কোটি, এরকম হবে না। 1, 2, 3, 4 এরকম, ঠিক আছে, ইন্টিজারে হতে থাকবে। আচ্ছা, এমএসএফ রেট অফ ইন্টারেস্ট 28 ফেব্রুয়ারি কত, 6.75%, ঠিক আছে। আচ্ছা, ইমপ্লিকেশন অফ এলএএফ ডেফিসিট, মানে এই যে মার্জিনাল স্ট্যান্ডিং লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি কী কী হলো, রেপো রেট, রিভার্স রেপো রেট আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এর মানে এই যে ডেফিসিটগুলো হয় তার ইমপ্লিকেশন কী, ঠিক আছে। ইন অর্ডার টু গেট মানি, ব্যাঙ্কস মে ইনক্রিজ ডিপোজিট রেট অ্যান্ড স্পেশাল ডিপোজিট স্কিম, ঠিক আছে। মানে ব্যাঙ্ক হচ্ছে ডিপোজিট রেট বাড়াতে পারে বেশি পরিমাণ টাকা পেতে গেলে। পোটেন্সিয়াল চেঞ্জ ইন রেপো রেট ফ্রম আরবিআই মে রেজাল্ট হায়ার লোন ইন্টারেস্ট ফর দ্য কনজিউমার, ঠিক আছে। রেপো রেটের চেঞ্জের জন্য কি হয়, ব্যাঙ্ক হচ্ছে বেশি পরিমাণ সুদ দাবি করে থাকে, সেটাও হয়। রাইজ ইন মানি মার্কেট রেটস মে লিড দ্য ইনক্রিজ ইন কস্ট অফ বরোয়িং ফান্ড, ঠিক আছে। মানি মার্কেটের বিভিন্ন রেটের ওপরে ডিপেন্ড করে, আর মানে এই যে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যে বড় করছে আরবিআইয়ের কাছ থেকে, তার হচ্ছে রেটের চেঞ্জ বাড়া হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে এলএএফ ডেফিসিটের ইমপ্লিকেশনগুলো। ওপেন মার্কেট অপারেশান কি, ওপেন মার্কেট অপারেশান কি, নাম দেখেই দেখো, পুরোটা কিন্তু নামের উপরে ইকোনমিক্সের একটা জিনিস ব্যাপার, প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি যদি ব্যাখ্যা করে নিতে পারো বোঝা হয়ে যাবে। যেমন কি ওপেন মার্কেট অপারেশন, মানে একটা মার্কেটে যেটা ওপেন মার্কেট, মানে খোলা বেচাকেনা হয়, ঠিক আছে, সেটাই ওপেন মার্কেট, ঠিক আছে। তুমি গেলে কিনতে, আমি বিক্রি করছি, বা তুমি বিক্রি করতে গেছো, আমি কিনছি, মানে এরকম যে মার্কেটেই খোলামেলা বিক্রি হয় সেটাই হচ্ছে ওপেন মার্কেট, আর সেই অপারেশনটাই হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনের দ্বারা কি হয়, আরবিআই কি করে, যে গভর্নমেন্ট বন্ডগুলো হয় সেই গভর্নমেন্ট বন্ডগুলোকে বিক্রি করতে আসে ওপেন মার্কেটে, আর বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্ডিভিজুয়াল গিয়ে ওই বন্ডগুলো কেনে। আবার ওই বন্ডগুলো কিনলো মানে কি, তারা তো নিয়ে গিয়ে গুছিয়ে সারা জীবনের জন্য রেখে দেবে না, তাদেরও যখন টাকার দরকার হবে তারা ওই মার্কেটে এসে কি করবে, ওই বন্ডগুলোকে হচ্ছে বিক্রি করবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল আসবে বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বন্ডগুলো বিক্রি করতে আসবে, তখন ওই বন্ডগুলো তারা বিক্রি করলে সেই পরিমাণ সেই বন্ডগুলো আবার কিনবে কে, আরবিআই কিনবে। তাহলে কি ওপেন মার্কেট অপারেশনে কি হলো, এই বন্ডগুলোর কেনা বেচা হলো, এই যে গিল্ড এজ সিকিউরিটিগুলো সেগুলো কেনা বেচা হলো। এই ওপেন মার্কেট অপারেশনটার দ্বারা আবার কীরকম মানে মার্কেটের উপর প্রভাব পড়ে দেখো। ওপেন মার্কেট অপারেশনে কী হলো, আরবিআই হচ্ছে ওপেন মার্কেটে গেল, আরবিআই ওপেন মার্কেটে গিয়ে হচ্ছে গভর্নমেন্ট মানে
ওই বন্ডগুলোকে বিক্রি করলো। বন্ডগুলো বিক্রি করা মানে কি, ইন্ডিভিজুয়াল বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আসবে ওই বন্ডগুলো কিনতে। ওই বন্ডগুলো কিনতে যাবে মানে কি, তাদেরকে ওই বন্ডগুলোর পরিমাণ টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে। তারা যখন ওই মার্কেটে গিয়ে আরবিআইয়ের কাছ থেকে ওই বন্ডগুলো কিনছে, মানে তারা কি আরবিআইকে টাকা দিচ্ছে। আরবিআইকে টাকা দিচ্ছে মানে কি, তাদের কাছে টাকার পরিমাণটা কমে যাচ্ছে। তাদের কাছে তো টাকার পরিমাণ কমে যাচ্ছে, মানে মার্কেটে টাকার পরিমাণ কমে যাচ্ছে। মার্কেটে টাকার পরিমাণ কমে যাওয়া মানে কি, মানি সাপ্লাই কমে গেল। মানি সাপ্লাই কমে যাওয়া মানে কি, আলটিমেটলি যদি মার্কেটে ইনফ্লেশন থাকে তাহলে সেটাও ড্রপ করে যাবে। আবার সিমিলারলি আরবিআই যখন মার্কেটে এসে ওই টাকাটা ছাড়ে, মানে বন্ডগুলো কিনতে যায়, মানে বন্ডগুলো আগের বারে কি আরবিআই হচ্ছে মার্কেটে হচ্ছে বন্ডগুলো বিক্রি করেছিল। এবার আরবিআই যদি কোনো কারণে বন্ডগুলো কিনতে যায়, বন্ডগুলো বিক্রি করতে হবে কাদেরকে, ওই ইন্ডিভিজুয়ালদেরকে বন্ডগুলো বিক্রি করতে হবে। তারা যখন বন্ডগুলো বিক্রি করবে, আরবিআই যখন কিনবে, মানে আরবিআই ওই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়ালদেরকে টাকা পেমেন্ট করবে। মানে এক্ষেত্রে কি হচ্ছে, ওই ইন্ডিভিজুয়াল বা ইনস্টিটিউশনগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছে টাকা চলে আসছে। তাদের কাছে টাকা চলে আসছে মানে কি, তাদের হচ্ছে বিভিন্ন মার্কেটে হচ্ছে, মানে তাদের হাতে ক্যাশ চলে আসছে। তাদের হাতে ক্যাশ ফ্লো হচ্ছে মানে কি, মার্কেটে মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে। আর মার্কেটে মানি সাপ্লাই বাড়ছে মানে কি, জিনিসপত্রের দাম বাড়বে, মানে ইনফ্লেশন বাড়তে থাকে। সিমিলারলি এইগুলোতেও দেখো, এই যে রেপো রেট বা রিভার্স রেপো রেটের দ্বারা কী হয়, সাপোজ এই যে রেপো রেট মানে কি, যে হারে ব্যাংক হচ্ছে সুদ মানে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো শর্ট টার্ম লোন নিচ্ছে আরবিআইয়ের কাছ থেকে যে সুদের হারে। এবার এইটা হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক, এই হচ্ছে আরবিআই, ঠিক আছে। এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এরা হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে লোন নেয়, আর এই ব্যক্তিটা কি হয়, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কের কাছ থেকে লোন নেয়। সাপোজ রেপো রেট হচ্ছে 5% হলো, ঠিক আছে, রেপো রেট 5%, তখন এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক ওই ব্যক্তিটাকে হচ্ছে 8% হারে সাপোজ লোন দিল। এবার কোনো কারণে হচ্ছে আরবিআই হচ্ছে রেপো রেটটা কমে দিল, 4% করে দিল বা 3% করে দিল। সেক্ষেত্রে কি হবে, ওই মানে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কি, যে পরিমাণ মানে টাকাটা যে নিয়ে এসেছিলো, টাকাটা সুদের হার অনেকটা কমে গেল। সে তখন কি করবে, মার্কেটে তো অনেক কম্পিটিশান, সেও চাইবে তাহলে কি এই 8% না দিয়ে আর একটু কম পরিমাণ, মানে কম সুদে টাকাটা দিতে। তো সে তখন সাপোজ চাইলো যে 6% সুদ দেবে। এবার এই যে ব্যক্তিটা এ আগে 8% হারে সুদ পাচ্ছিল, সে তখন নিচে নিচে ছুটবে যে আমি 6% হারে পাচ্ছি, আমি 6% হারে অনেক পরিমাণ টাকা নিয়ে দেবো। এবার এই আলটিমেটলি কী হলো, এই ইন্ডিভিজুয়ালের হাতে টাকা চলে এলো। এর হাতে টাকা চলে এসে যাওয়া মানে কি, এ মার্কেটে বিভিন্নভাবে ইনভেস্ট করলো। মার্কেটে ইনভেস্ট করলো মানে কি, মার্কেটে মানি সাপ্লাই হলো। মার্কেটে মানি সাপ্লাই হলো মানে কি, মার্কেটে হচ্ছে জিনিসপত্রের ডিমান্ড বাড়তে থাকবে, আর ডিমান্ড বাড়তে থাকা মানে কি, ইনফ্লেশন বাড়তে থাকবে। সিমিলারলি তাহলে সাপোজ মার্কেটে হচ্ছে ইনফ্লেশন চলছে, তখন মার্কেটে ইনফ্লেশন চলছে, তখন আরবিআইয়ের কর্তব্য কী হবে, আরবিআই এই যে আগে হচ্ছে 3% হারে হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কে সুদ দিত, সেটা হচ্ছে এখন আরবিআই কী করলো, 6% করে দিল। আরবিআই বললো যে না, আর 3% দেবো না, আমি 6% হারে তোমাকে সুদ দেবো। তখন শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক যদি 6% হারে সুদ নিয়ে আসে, সে তো আর কোনো দিনই ওই ইন্ডিভিজুয়ালকে 6% হারে দিতে পারবে না। সে তখন কী করবে, ওই ব্যক্তিটাকে 10% হারে সাপোজ 10% হারে দেবে, মানে সুদ দেবে। এবার ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তিটা যে আগে 6% হারে সুদে টাকা পেত ব্যাংক থেকে, সে যদি 10% হারে সুদে টাকা পায়, সে কি আর টাকা নিতে চাইবে? সে আর টাকা নিতে চাইবে না। সে যখন টাকা নিতে চাইবে না, ওই ব্যক্তিটার কাছে হচ্ছে টাকা থাকবে না, মানে ওই ব্যক্তিটা মিন্স কি, মার্কেটে আর টাকা থাকবে না, ঠিক আছে। এরকম কোনো কেউই আর বেশি সুদ নিতে চাইবে না, যার খুব আর্জেন্ট নিড ছাড়া কেউ টাকা নিতে চাইবে না। তো টাকা নিতে চাইবে না মানে কি, আলটিমেটলি মার্কেটে হচ্ছে মানি ইনফ্লো বা মানি সাপ্লাই কমে যাবে। মানি সাপ্লাই কমে যাওয়া মানে কি, ডিমান্ডও কমে যাবে। আর ডিমান্ড কমে যাওয়া মানে কি, জিনিসপত্রের দাম হালকা হালকা করে কমতে থাকবে, মানে ইনফ্লেশনও ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে বুঝতে পারলে যে রেপো রেট বা রিভার্স রেপো রেট দিয়ে কীভাবে হচ্ছে আরবিআই কন্ট্রোল করে মানে মানি সাপ্লাইটাকে বা ইনফ্লেশনকে। সেরকম রিভার্স রেপো রেটও একই ব্যাপার। রিভার্স রেপো রেটের সুদ, সাপোজ এটা হচ্ছে আরবিআই, এটা শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক, আর এটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এবার শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক কি, আরবিআইয়ের কাছে টাকা রাখে,
কত হারে, যখন এটা এক্ষেত্রে ওই টাকা রাখার পেছনে আরবিআই ধরো সাপোজ 3% সুদ দিচ্ছে, ঠিক আছে। এবার শিডিউল কমার্শিয়াল ব্যাংক এখন আরবিআই কী করলো, 5% হারে সুদ দিল। মানে ধরো আগে আরবিআই জেনারেলি 3% হারে সুদ দেয়, ঠিক আছে। এবার আরবিআই সুদ দেয়, মানে তখন শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কি এই 3% সুদের হারে টাকা রাখে, কিন্তু আরবিআই বললো যে না আমি 5% সুদ দেবো। তখন এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কি ধরাধর হচ্ছে আরবিআইয়ের কাছে টাকা রেখে দিয়ে চলে আসবে। আরবিআইয়ের কাছে টাকা রেখে দিয়ে আসবে মানে কি এদের কাছে টাকার পরিমাণটা অনেকটা কমে গেল। এদের কাছে টাকার পরিমাণ কমে গেল মানে কি তো কোনো ইন্ডিভিজুয়ালকে আর আগে যতটা পরিমাণ টাকা লোন দিত ততটা পরিমাণ আর টাকা ডিস্ট্রিবিউট করতে পারবে না, ডিসবার্স করতে পারবে না। ফলে কি ওই ইন্ডিভিজুয়ালের কাছে টাকার পরিমাণটা অনেকটা কমে গেল। ফলে কি মার্কেটে টাকার পরিমাণ কমে গেল, ফলে জিনিসপত্রের দামও কমতে থাকবে, ডিমান্ড কমতে থাকবে, ইকোনমিক গ্রোথ কমতে থাকবে, এরকম হবে। আবার আরবিআই জেনারেলি 3% দিত, আরবিআই বললো যে না এত দিতে পারবো না, আমি 1.5% হারে হচ্ছে টাকা রাখবো, তোমরা যদি রাখবে তো রাখো, না হলে যাও। এবার 1.5% হারে যখন হচ্ছে তখন শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো ভাবছে যে স্যার 3% দিত ভালো ছিল, 1.5% দিচ্ছে, বেকার ওখানে টাকা রেখে লাভ নেই, অন্য কোনোভাবে খাটে। তখন ওরা বেশি পরিমাণ টাকা আর আরবিআইয়ের কাছে রাখবে না। তখন ওরা আরবিআইয়ের কাছে টাকা রাখবে না মানে কি ওদের কাছে টাকার পরিমাণটা থাকছে অনেকটা, ওদের কাছে টাকার পরিমাণ থাকছে মানে কি ওরা ইন্ডিভিজুয়ালকে বিভিন্নভাবে লোন দিতে চাইবে, ঠিক আছে, বিভিন্নভাবে বুঝে টুঝে বিভিন্নভাবে লোন দিবে। এবার লোন দেওয়া মানে কি মার্কেটে টাকা চলে আসা, ইন্ডিভিজুয়ালের হাতে টাকা চলে আসা মানে কি মার্কেটে টাকা চলে আসা, মানে কি মার্কেটে হচ্ছে মানি ফ্লো হয়ে গেল, মানি সাপ্লাই হয়ে গেল। ফলে কি সেই ডিমান্ড বাড়তে থাকলো, ইকোনমিক গ্রোথ হতে থাকলো, ইনফ্লেশন বাড়তে থাকলো, ঠিক আছে। এভাবে রিভার্স রেপো রেট কাজ করে। আর রেপো রেট যেরকম কাজ করে সেরকম হচ্ছে ব্যাংক রেটও একই রকমভাবে কাজ করছে। আচ্ছা, এভাবে জেনারেলি হয়ে থাকে। আর মার্কেট অপারেশনটাও তো বললাম, ঠিক আছে। এবার অপারেশন টুইস্ট, এটা কি আরবিআই, এই অপারেশন টুইস্টটা আরবিআই হচ্ছে কার কাছ থেকে মানে ঘটনাটা হচ্ছে শিখেছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা ফার্স্ট টাইম 1961 সালে হচ্ছে ইউজ করেছিল, আরবিআই সেখান থেকে আইডিয়াটা কপি করেছে, ঠিক আছে। আরবিআই কী করেছে 2019-এ কী করেছে, আরবিআই হচ্ছে যত হচ্ছে এই যে RBI in order to intensifize long-term investment by lowering the long-term interest rate, ঠিক আছে, লং টার্ম ইন্টারেস্ট রেটগুলোকে কমিয়ে দিলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে কি দিস ওয়াজ ডান থ্রু ওপেন মার্কেট অপারেশন। এই ওপেন মার্কেট অপারেশনে তারা আরবিআই অপারেশন টুইস্ট করছে, কি করছে, মানে যেগুলো শর্ট টার্ম সিকিউরিটিগুলো সেগুলোকে বিক্রি করে দিচ্ছে আরবিআই, ঠিক আছে। শর্ট টার্ম সিকিউরিটি বিক্রি করে দিচ্ছে, শর্ট টার্ম সিকিউরিটি বিক্রি করে দেওয়া মানে কি বিক্রি করছে মানে কি জনগণের কাছ থেকে টাকাগুলো খিঁচে নিচ্ছে, ঠিক আছে। আর কি করছে, লং টার্ম সিকিউরিটিগুলোকে কিনে নিচ্ছে, ঠিক আছে। যত জনগণের কাছে লং টার্ম সিকিউরিটি ছিল সেগুলো কিনে নিচ্ছে আরবিআই। ফলে জনগণের কাছে তো অনেক মানে সরকারের টাকাটা অনেক দিন জনগণের কাছে পড়েছিল, সেই টাকাটা তারা মানে সরকার তুলে নিচ্ছে কোনোভাবে, ঠিক আছে, দিয়ে সরকার বিভিন্ন ডেভেলপমেন্ট ফাংশানে কাজ লাগাবে আর কি। তো সেই জন্যই হচ্ছে এই অপারেশন টুইস্টে তাহলে কি হয়, শর্ট টার্ম হচ্ছে যে সিকিউরিটিগুলো হয় সেগুলোকে সেল করে, আর লং টার্ম সিকিউরিটিগুলোকে আরবিআই কিনে নেয়। এবার রিজার্ভ রিকোয়ারমেন্ট, ঠিক আছে, দেখো নামেই এটা আছে রিজার্ভ মানে কি জমা রাখা, রিকোয়ারমেন্ট মানে কি কতটা পরিমাণ, ঠিক আছে, মানে কতটা পরিমাণ জমা রাখবো সেটাই হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এবার হয় কি বিভিন্ন ব্যাংক তো বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে ডিফল্ট করে যাচ্ছে, ব্যাংক বিভিন্ন জায়গায় ইললিগালি হচ্ছে টাকা কাউকে ধার দিয়ে দিয়েছে, ব্যাংকের কাছে টাকা নেই, ব্যাংক ডিফল্ট করে যাচ্ছে, ওভারড্রাফট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়, ব্যাংক তো জনগণের কাছ থেকে অনেক টাকা তুলেছে, তো সেক্ষেত্রে তাদেরও তো টাকাগুলো দিতে হবে। তো ব্যাংক যাতে তার মানে সঠিকভাবে কাজকর্ম করতে পারে, এই সব ফালতু কাজকর্ম না করে মানে বিভিন্নভাবে অনর্থকভাবে লোন টোন না দিয়ে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে, বা যাতে হচ্ছে ব্যাংক পরে সমস্যায় না পড়ে, ওই ব্যাংকটা কোনো সময় সমস্যায় পড়লে আরবিআই তাকে যাতে রিভাইভ করতে পারে, এজন্য আরবিআই হচ্ছে মনিটারি পলিসির মধ্যে কয়েকটা হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্ট রেখেছে। মানে এই রিকোয়ারমেন্ট মানে এই জিনিসগুলো তোমাকে রিজার্ভ করতে হবে, সেই কতটা রিকোয়ারমেন্ট আছে, রিজার্ভ করার রিকোয়ারমেন্ট কতটা, সেটাই হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্ট। এটা দুটো হচ্ছে আছে
মানে কী বলে, দুটোভাবে করা যায়, সেটা হচ্ছে একটা ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। এবার এই দুভাবে হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্ট হচ্ছে মানে ঠিকঠাক করা হয়, ঠিক আছে। এই ক্যাশ রিজার্ভ রেশিও নাম শুনেই কী মনে হচ্ছে, ক্যাশ রিজার্ভ রেশিও, মানে ক্যাশকে রিজার্ভ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার এটাই কি হচ্ছে, মানে ইট ইজ দ্য ক্যাশ রিজার্ভ রেশিওটা দেখো, ইট ইজ দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ এ ব্যাংকস টিডিএল, মানে টোটাল টাইম লাইবিলিটিজ, ঠিক আছে, দ্যাট এ শিডিউল কমার্শিয়াল ব্যাংক অবলিভ টু ডিপোজিট উইথ এ সেন্ট্রাল ব্যাংক ইন ফর্ম অফ ক্যাশ ডাজ নট পে এনি ইন্টারেস্ট অন সিআরআর। এবার কি হয়, একটা ব্যাংক খুলেছে, তার কাছে কিছুটা যত মানে অনেক সময় ব্যাংকের কাছে টাকা থাকে না, ঠিক আছে। তো ব্যাংক যাতে কোনো মানে ফেলিওর না হয় সেজন্য আরবিআই কী করে, আর ব্যাংক যত টাকা তোলে মানে টোটাল ডিমান্ড ডিপোজিট বা টাইম ডিপোজিট যেগুলো টাকাগুলো তোলে মানে ব্যাংকগুলো, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো মার্কেট থেকে, আরবিআই কী করে তার কিছু পরিমাণ টাকা হচ্ছে রিজার্ভ করে রাখে। মানে ব্যাংকের কাজ কি, এটা ব্যাংক হচ্ছে কী করলো, বিভিন্ন ইন্ডিভিজুয়ালের কাছ থেকে টাকা তুললো, ঠিক আছে। এবার সেই টাকা কী করলো, বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে আবার লোন দিল, ঠিক আছে, বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে লোন দিল, এটাই তো ব্যাংকের কাজ। এবার ব্যাংক ধরো সাপোজ 100 টাকা তুলেছে, এবার ব্যাংক যদি 100 টাকা তুলে 100 টাকাই বিতরণ করে দেয়, ব্যাংকের কাছে কি আর কিছু থাকলো? তাহলে সেই মুমেন্টে এই ব্যক্তিগুলো কোনো মুহূর্তে চলে এলো, যে এসে বললো ব্যাংকে বললো টাকা দাও, তখন ব্যাংক তো আর দিতে পারবে না, বা কোনো কারণে এরা যারা লোন নিয়েছে এরা লোনটা ফেরত দিল না, তাহলে কি ব্যাংকের কাছে ওই 100 টাকাটা ফেরত এলো না, ফলে ব্যাংকটা কি ডিফল্ট করে যেতে পারে। তো সেজন্য আরবিআই কী করেছে, এই যে 100 টাকা তুলছে মানে ব্যাংকটা মার্কেট থেকে, সেই পুরো 100 টাকা মার্কেটে হচ্ছে বিতরণ করতে দেয় না, এর কিছু পরিমাণ টাকা আরবিআই কী করে নিজের কাছে জমা রাখে, মানে ওই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে আরবিআইয়ের কাছে গিয়ে জমা রেখে আসতে হয়। ধরো সাপোজ 100 টাকা তুললো, তার মধ্যে ধরো 5 টাকা হচ্ছে আরবিআইয়ের কাছে গিয়ে জমা রেখে আসতে হবে, মানে বাকি 95 টাকা সে মার্কেটে ডিস্ট্রিবিউট করতে পারবে বা নিজে জমা রাখতে পারবে। ওই 5 টাকা আরবিআই মানে ওই ব্যাংকটা কিছু করতে পারবে না, সেটাই হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এবার সেটা দুভাবে করা যায়, একটা ক্যাশে হচ্ছে আরবিআইয়ের কাছে জমা রেখে আসতে পারে ব্যাংকটা, একটা ক্যাশে জমা রেখে আসতে পারে, অথবা ক্যাশে বা বন্ডে বিভিন্নভাবে জমা রেখে আসতে পারে। যদি শুধুমাত্র ক্যাশে আরবিআই কাছে জমা রেখে আসতে হয় সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, আর যখন ক্যাশ, গোল্ড বা অন্যান্য ফরম্যাটে হচ্ছে জমা রেখে আসতে পারে তখন সেটা হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, ঠিক আছে। এটাই কি হয়, ক্যাশ রিজার্ভ রেশিওর ক্ষেত্রে কি হয়, ব্যাংক হচ্ছে কি করে প্রত্যেক দিনই তার ব্যাংকিং কাজকর্ম শুরু হওয়ার আগে একটা হচ্ছে ওই আরবিআইয়ের কাছে কি করে, তার টোটাল যে টাইম লাইবিলিটিস আছে তার কিছু পার্সেন্টেজ আরবিআইয়ের কাছে ক্যাশ হিসাবে জমা দিয়ে আসে একদম। সেটা যে এইটা থেকে কিন্তু কোশ্চেন দেয় যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো কি আরবিআইয়ের কাছে জমা দিয়ে আসে না নিজের কাছে ওই ক্যাশটা রেখে দেয়? না, ব্যাংক নিজের কাছে ক্যাশটা রাখতে পারে না, আরবিআই কাছেই জমা দিয়ে আসতে হয় প্রত্যেক দিন, ঠিক আছে। তো সেটাই বলেছে, যদিও এটা রিয়েলিটিতে হয় না, ব্যাংকগুলো হচ্ছে পারমিশন নিয়ে নিজের কাছে রাখে, তবে সেটা কিন্তু মানে আমাদের পড়ার বিষয় নয়, আমাদের পড়ার বিষয় ক্যাশটা ব্যাংকটা কী করছে, ওই ব্যাংক যে পরিমাণ টাকা তুলেছে মার্কেট থেকে তার কিছু পার্সেন্টেজ আরবিআইয়ের কাছে ডিরেক্ট ক্যাশেই হচ্ছে টাকাটা রেখে আসছে, ঠিক আছে। সেটাই হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এই যে সেটা বলেছে। আর এই যে আরবিআই এই ব্যাংকটা হচ্ছে আরবিআইয়ের কাছে টাকা রেখে এলো কিছু পার্সেন্টেজ, ঠিক আছে। এই টাকার তো আগে দেখেছি আমরা কি রিভার্স রেপো রেটে ব্যাংক কিছু পরিমাণ টাকা যখন আরবিআইকে দিচ্ছে তার জন্য আরবিআই কিছু টাকা সুদ দিচ্ছে, কিন্তু এই টাকার পেছনে আরবিআই কিন্তু কোনো সুদ দেবে না ব্যাংকে, এটা ভালো করে দেখবে যে এই ক্যাশ রিজার্ভ রেশিওর জন্য কিন্তু আরবিআই কোনো টাকা সুদ দিতে পারবে না, মানে কি কোনো টাকা সুদ শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে দেবে না, সেটাই বলেছে। আরবিআই ডাজ নট পে এনি ইন্টারেস্ট অন সিআরআর, আরবিআই সিআরআরের জন্য কোনো হচ্ছে মানে ইন্টারেস্ট পেমেন্ট করে না, ঠিক আছে। আচ্ছা, এই দিস প্রভিশন মানে এই যে সিআরআরটা এটা আরবিআই অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটার উপরেই হচ্ছে চলে।
ঠিক আছে। ইট ডাজ নট প্রেসক্রাইব এনি রেঞ্জ, মানে আরবিআই অ্যাক্টে কোনো রকম রেঞ্জ বলা নেই, মানে কত পার্সেন্টেজ হবে, এর বেশি হবে কি হবে না, এরকম আরবিআই অ্যাক্টে কিন্তু কোনো নেই। আরবিআই চাইলে, ব্যাংক চাইলে, মানে আরবিআই যখন চায় তখন এই রিভার্স সিআরআরটাকে বাড়াতে পারে, আবার যখন চায় আরবিআই হচ্ছে কমাতে পারে। ঠিক আছে, এটার দ্বারা আবার মার্কেট হচ্ছে ইনফ্লুয়েন্স হয়। মার্কেটে হচ্ছে গ্রোথ, সাপ্লাই গ্রোথ, ডিমান্ড সাপ্লাই গ্রোথ, ইকোনমিক গ্রোথ, তারপরে ইনফ্লেশন কন্ট্রোল, এগুলো হয়। কীরকম হয় একটু দেখে নিয়ে আসো। এইটা সাপোজ আরবিআই, এটা আরবিআই, ঠিক আছে, এটা হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, এ কী করলো, বিভিন্ন জায়গা থেকে কিছু পরিমাণ হচ্ছে টাকা তুললো। ঠিক আছে, সাপোজ 100 টাকা তুললো, 100 টাকা তুললো। এবার এই 100 টাকা তো আর এই 100 টাকা সে পুরোটা হচ্ছে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারে, কিন্তু আরবিআই কি বলছে, না তুমি এটা পুরোটা করতে পারবে না, এর মধ্যে কিছু টাকা তোমাকে হচ্ছে আমার কাছে জমা দিয়ে আসতে হবে, ইন হ্যান্ড ক্যাশেই জমা দিয়ে আসতে হবে। কোনো তুমি এর মানে এর সমপরিমাণ সোনা, রূপা, চাঁদি কোনো কিছু দিয়ে আসতে পারবে না, তোমাকে ওই 100 টাকা ক্যাশের কিছু পরিমাণ টাকা দিয়ে আসতে হবে। সাপোজ আরবিআই বললো তার মধ্যে তুমি আমাকে 5 টাকা দিয়ে যাও। ঠিক আছে, আরবিআই বললো যে আমাকে 5 টাকা দিয়ে যাও, তাহলে আরবিআই 5 টাকা নিয়ে নিল। আরবিআই 5 টাকা নিয়ে নিচ্ছে মানে কি, এই ব্যাংকটার কাছে আর পড়ে থাকছে 95 টাকা। ঠিক আছে, এই 95 টাকা ব্যাংকটা বিভিন্ন একে, ইন্ডিভিজুয়ালকে হচ্ছে ডিস্ট্রিবিউট করছে। তো এই 95 টাকা ডিস্ট্রিবিউট করছে। এবার সাপোজ আমি ধরলাম যে এবার ব্যাংক আরবিআইয়ের মনে হলো যে না, এই ক্যাশ রিজার্ভ রেশিওটা 5 না করে এটাকে 8%, মানে 10% করে দিই। 10% করে দিল, মানে কি 10 টাকা নিয়ে নিচ্ছে আরবিআই। তো এখন ব্যাংকের কাছে আর কত আছে, ওই 100 টাকা যে তুলেছিল তার মধ্যে কত আছে, 90 টাকা। ঠিক আছে, এবার দেখো একটা সময় ব্যাংকের কাছে হচ্ছে 95 টাকা ছিল, আর একটা সময় এখন ব্যাংকের কাছে কত টাকা আছে, 90 টাকা। তাহলে এই 95 টাকাটা যখন আরবিআই মানে ব্যাংকটা হচ্ছে মার্কেটে ছাড়বে, তখন তার ইম্প্যাক্টটা বেশি হবে না, তখন জনগণের কাছে ওই 95 টাকা যাবে। ওই 95 টাকাটা বিভিন্নভাবে ডিমান্ড ক্রিয়েট করবে। ঠিক আছে, ডিমান্ড ক্রিয়েট করা মানে কি, ইকোনমিক গ্রোথ দেখা যাবে। ঠিক আছে, আবার আরবিআই যখন এই 90 টাকা থাকছে, তখন এই 90 টাকাটা মার্কেটে যাবে, তুলনামূলকভাবে কি 5 টাকা হলেও কম মার্কেটে গেল, মানে কি ডিমান্ডটা তুলনামূলকভাবে কম হলো একটু, মানে কি আগে যতটা ইকোনমিক গ্রোথ দেখা যেত তার থেকে কম পরিমাণ ইকোনমিক গ্রোথ দেখা গেল। ইকোনমিক গ্রোথ দেখা গেল কিন্তু কম পরিমাণ দেখা গেল। তাহলে কি আরবিআই এইভাবেই কন্ট্রোল করছে মানি সাপ্লাই। আরবিআই হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দিলে ব্যাংকের কাছে কম টাকা থাকছে হচ্ছে মানে মার্কেটে হচ্ছে ছাড়ার বা লোন দেওয়া। ঠিক আছে, তখন কম পরিমাণ টাকা যখন মার্কেটে যাচ্ছে, ডিমান্ডও কম হচ্ছে, মানে গ্রোথও কম হচ্ছে, আর হচ্ছে কি ইনফ্লেশনও কন্ট্রোল হচ্ছে। লোক ডিমান্ড করতে পারছে না মানে কি ইনফ্লেশন বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে না, জিনিসপত্রের দাম ধীরে ধীরে কমতে থাকছে, মানে কি ইনফ্লেশন কন্ট্রোলে আসছে। এক মিনিট। সেরকমই আরবিআই যদি এই যে রিজার্ভ রেশিওটাকে কমিয়ে দেয়, সাপোজ 1% করে দিল, মানে এখন হচ্ছে ব্যাংকের কাছে কত টাকা আছে, এখন ব্যাংকের কাছে আছে, এখন ব্যাংকের কাছে আছে 1% রেখেছে আরবিআই, এখন ব্যাংকের কাছে আছে 99 টাকা। আগে 90 টাকা ছিল, এখন 99 টাকা বেশি পরিমাণ টাকা হচ্ছে ব্যাংকটা হচ্ছে মার্কেটে ছাড়ছে। বেশি পরিমাণ টাকা ছাড়ছে মানে কি মার্কেটে বেশি টাকা আসছে, জনগণের হাতে বেশি টাকা থাকছে, তারা বেশি পরিমাণ ডিমান্ড করছে, যার জন্য মার্কেটে ইনফ্লেশন আরও দেখা যাচ্ছে। এটাই সিম্পল ব্যাপার। মানে আরবিআই এই ক্যাশ রিজার্ভ রেশিওটা যত বাড়াবে, তত হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের হাতে টাকার পরিমাণ কমতে থাকবে। টাকার পরিমাণ কমতে থাকা মানে কি মানি সাপ্লাই কম হবে আর ইনফ্লেশনও কমতে থাকবে। ঠিক আছে, আর এই ক্যাশ রিজার্ভ রেশিও যত কমতে থাকবে, তত হচ্ছে কি শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে টাকার পরিমাণ বাড়তে থাকবে। টাকার পরিমাণ বাড়তে থাকা মানে কি মার্কেটে হচ্ছে মানি সাপ্লাইও বাড়তে থাকবে। মানি সাপ্লাই বাড়তে থাকা মানে কি জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, ডিমান্ড বাড়তে থাকবে, আর ইকোনমিক গ্রোথও যেমন হবে, ইনফ্লেশনও হতে থাকবে। ঠিক আছে, এটাই সিম্পল কনসেপ্ট। এবার দেখো
হ্যাঁ, এবার এখানে আরও কিছু আছে যে কোনো কারণে সাপোজ দেখা গেল যে আরবি এই যে সিআরআর হচ্ছে, হ্যাঁ এই যে সিআরআর মেনটেন্ড অন এভারেজ বেসিস ডিউরিং দ্য ফোর্টনাইট বেসিসে, এভারেজ বেসিসে হচ্ছে এটা মেনটেন করা হয়। অল শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক আর রিকোয়ার্ড টু মেনটেন, অল বলেছে রিকোয়ার্ড টু মেনটেন মিনিমাম সিআরআর, ঠিক আছে, ব্যালেন্স অফ 95% অফ এভারেজ রিকোয়ারমেন্ট, ঠিক আছে। যতটা সিআরআর মানে মেনটেন করতে হবে, যতটা পরিমাণ সিআরআর মেনটেন করতে হবে তার মিনিমাম 95% অবশ্যই রাখতে হবে। আর যদি না রাখে, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যদি ফেল করে যায় রাখতে, তখন তাদেরকে মানে পেনাল্টি দিতে হবে। সেই পেনাল্টিটা কত কি, সেই পরিমাণ টাকা হচ্ছে ব্যাঙ্ক রেটের অনুযায়ী ইন্টারেস্ট রেট দিতে হবে, প্লাস তার সাথে 5% ইন্টারেস্ট রেট দিয়ে, মানে ধরো ব্যাঙ্ক রেট তখন 3% চলছে, তার সাথে 5% হবে, মানে 8% হারে ওই যে পরিমাণ টাকাটা রাখতে পারেনি ওই 8% হারে সেই পরিমাণ পেনাল্টি হচ্ছে আরবিআইয়ের কাছে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইনক্রিমেন্টাল ক্যাশ রিজার্ভ রেশিও, এটা কি? এটা হচ্ছে ইন অ্যাডিশন টু ক্যাশ রিজার্ভ রেশিও দ্য কনসেপ্ট অফ আইসিআরআর ওয়াজ ইন্ট্রোডিউস কত সালে হয়েছিল, 2016-তে, অ্যাজ এ পিওরলি টেম্পোরারি মেজার। এটা একটা টেম্পোরারি মেজার ছিল, কারণ 2016-তে আমরা জানি যে নোটবন্দি হয়েছিল, সেই জন্য হচ্ছে এই ইনক্রিমেন্টাল ক্যাশ রিজার্ভ রেশিওটা সেই সময় এসেছিল, ঠিক আছে। আচ্ছা, কী বলেছে দেখি, টেম্পোরারি মেজার টু ম্যানেজ এক্সেস লিকুইডিটি অফ দ্য ইকোনমি, মানে ইকোনমিতে যে এক্সেস লিকুইডিটি এসেছিল সেগুলোকে ম্যানেজ করার জন্য এই যে পোস্ট ডিমোট অ্যাজ পার আরবিআই ডাইরেক্টিভ, মানে ওই যে পোস্ট ডিমনিটাইজেশন হয়েছিল তারপরেই এক্সেস লিকুইডিটিকে মেনটেন করার জন্যই এই আইসিআরআরটা নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাট প্রেজেন্ট শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ককে কোনো আইসিআরআর হচ্ছে মেনটেন করতে হয় না, ওটা সেই সময় করতে হতো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, এটাও সেই সিআরআরের মতো, কিন্তু সিআরআর কী হতো, ব্যাঙ্ককে আরবিআই ব্যাঙ্কগুলোকে কী করতে হতো, আরবিআইয়ের কাছে গিয়ে টাকা রেখে আসতে হতো, আবার কিসে রেখে আসতে হয়, ইন ফর্ম অফ ক্যাশেই টাকা রেখে আসতে হতো। কিন্তু এসএলআরে কী করতে হয়, সেটা হচ্ছে ক্যাশেও রাখতে পারে, ঠিক আছে। এই যে বলেছে কি, ইন দ্য পার্সেন্টেজ অফ এনডিটিএল, মানে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি, টোটালি না কি হয়ে গেছে, এটা টাইম লাইবিলিটিস হবে, অফ শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক আর কেপ্ট উইথ দেম, মানে এটা আবার কি, সিআরআরটা আরবিআইয়ের কাছে গিয়ে রেখে আসতে হতো, এটাই কিন্তু সেরকম না, চাইলে তুমি আরবিআইয়ের কাছে রাখতে পারো বা ব্যাঙ্ক নিজের কাছেই রাখতে পারে। জেনারেলি ব্যাঙ্ক আরবিআইয়ের কাছে কষ্ট করে যায় না, ব্যাঙ্ক নিজের কাছেই রাখে, ঠিক আছে। ব্যাঙ্ক নিজের কাছেই রাখতে পারে, ঠিক আছে। ইন ফর্ম অফ, কী ফর্মে রাখতে পারে টাকাটা, ক্যাশেও রাখতে পারে, ঠিক আছে, গোল্ড হিসাবেও রাখতে পারে, বা এসএলআর সিকিউরিটিস, মানে বিভিন্ন গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বিল, স্টেট ডেভেলপমেন্ট বিল, এইগুলোতেও মানে এইগুলো হিসাবেও হচ্ছে রাখতে পারে, ঠিক আছে, জমা রাখতে পারে। তাহলে আলটিমেটলি কী হলো দেখো, এই যে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কটা এই 100 টাকা তুলেছিল বিভিন্ন মার্কেট থেকে, ঠিক আছে। এবার সে কী করতো, সেই 100 টাকাটাই তো আর পারবে না যে মার্কেটে পুরোপুরি দিয়ে দিতে, মানে মার্কেটে ডিসবার্স করতে, সেই জন্য আরবিআই কী করেছে, বিভিন্ন হচ্ছে মেজার্স নিয়েছে, তার মধ্যে একটা কি সিআরআর আর একটা এসএলআর। আমরা সিআরআরে দেখলাম কিছু পরিমাণ টাকা, 100 টাকার কিছু পরিমাণ টাকা, ধরো সাপোজ হচ্ছে 6% টাকা রেখে দিচ্ছে, মানে বাকি থাকলো কত, আর 94%। এই 94%-এর মধ্যে আবার আরবিআই কি বলছে যে কিছু টাকা তুমি নিজের কাছে রাখো, এটা তো আমার কাছে রাখবে, 6 টাকাটা রাখবে, বাকি যে কিছু টাকা থাকলো তার মানে এই 100 টাকার কিছু পরিমাণ 6% আমার কাছে রেখে এসছো, আরবিআই বলছে আমার কাছে রেখে এসছো, ঠিক আছে। এবার কিছু টাকা তুমি আমার কাছে রাখতে হবে না, নিজের কাছেই রাখো, কিন্তু ওটা রাখবে, ওটা তুমি খরচ করতে পারবে না। সাপোজ সেটা হচ্ছে সাপোজ 14%, মানে কত হলো, বাকি থাকলো আরবিআইকে মানে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কের কাছে আর কত পড়ে থাকলো, এই 94 থেকে 14 বাদ দিলে আর 80 টাকা পড়ে থাকলো। এই শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক এই 80 টাকাই মার্কেটে দেওয়া নেওয়া করতে পারবে। ব্যাপারটা কি বুঝলে? শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কটা 100 টাকা মার্কেট থেকে তুললো, ঠিক আছে। এবার যা 100 টাকা মার্কেট থেকে তুলেছে, আরবিআই কি বললো যে তুমি সিআরআর হিসাবে আমার কাছে 6 টাকা জমা রেখে যাও, ঠিক আছে, এটা তোমার আমার কাছেই জমা রাখতে হবে।
আর কিছু টাকা তুমি এসএলআর হিসাবে নিজের কাছে জমা রাখতে পারো। সেটা কত? তুমি 14 টাকা জমা রাখো। তাহলে তুমি আরবিআই বিভিন্নভাবে কত টাকা জমা রাখতে বললো? টোটাল 20 টাকা আরবিআই বললো তুমি এটা জমা রাখো, এটা তুমি খরচ করতে পারবে না। তাহলে ওই ব্যাংকটা খরচ করতে পারবে কত? 80 টাকা। এই 80 টাকাই ব্যাংক হচ্ছে বিভিন্নভাবে মার্কেটে ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, এবার তাহলে আমি দেখতে পাচ্ছি কি, যদি এসএলআরটা কোনো মতে বাড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে, ধরো আগে আরবিআই হচ্ছে 10 টাকা নিত, তার জায়গায় এখন হচ্ছে 15 টাকা নিচ্ছে। যদি এসএলআর বাড়িয়ে দেয়, ওই শিডিউল কমার্শিয়াল ব্যাংকটার কাছে কি টাকার পরিমাণ কমে যাবে। মানে আগে সাপোজ 100 টাকা, মানে 90 টাকা ছিল আগে, সাপোজ শিডিউল কমার্শিয়াল ব্যাংকটার কাছে 90 টাকা আছে, সিআরআর জমা দেওয়ার পরে 90 টাকা আছে। শিডিউল কমার্শিয়াল ব্যাংকে এসএলআর হিসাবে আগে হচ্ছে ধরো 15 টাকা জমা দিতে হতো, মানে কি শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে 85 টাকা থাকতো ধার দেওয়ার মতো। কিন্তু শিডিউল মানে আরবিআই কি বলছে, যে তুমি 20 টাকা আমার কাছে জমা রাখো। 20 টাকা জমা রাখবে মানে কত? এটা 75 হবে, 75 টাকা থাকতো। আর শিডিউল কমার্শিয়াল ব্যাংকটা যখন 20 টাকা আরবিআইকে দিয়ে মানে নিজের কাছেই জমা রাখছে, খরচ করতে পারবে না, তাহলে তার কাছে খরচ করার মতো কত থাকছে? 70 টাকা। মানে এটা কি হলো, এসএলআরটা যখন বেড়ে যাচ্ছে, এসএলআরটা যখন মানে পরিমাণে বেড়ে যাচ্ছে, তখন আর শিডিউল কমার্শিয়াল ব্যাংকে যে টাকা পরিমাণটা হচ্ছে মার্কেটে ছাড়ে, তার পরিমাণ কমে যাচ্ছে। এটাই তো ব্যাপারটা হচ্ছে। তাহলে কি হলো, এসএলআর যদি বাড়তে থাকে, তাহলে ব্যাংকের মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের হচ্ছে যে পরিমাণ টাকা লোন দিবে তার পরিমাণ কমতে থাকবে। তার পরিমাণ কমতে থাকা মানে কি, মার্কেটে মনিটারি সাপ্লাই কমে যাবে। মনিটারি সাপ্লাই কমে যাওয়া মানে কি, ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে যাওয়া মানে কি, মনিটারি মানে ইকোনমিক গ্রোথও পরিমাণ তো কমতে থাকবে। আর ডিমান্ড কমে যাওয়ার জন্য ইনফ্লেশনও কন্ট্রোলে আসবে। আবার স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও সাপোজ কমে গেল, তাহলে কি শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে বেশি পরিমাণ টাকা থাকছে হচ্ছে করা, মানে ডিসবার্স করা। বেশি পরিমাণ টাকা ডিসবার্স হচ্ছে মানে কি, মার্কেটে প্রচুর পরিমাণ টাকা আসছে, জনগণের কাছে প্রচুর পরিমাণ টাকা হচ্ছে, তারা অনেক পরিমাণ ডিমান্ড করছে, ইকোনমিক গ্রোথও হচ্ছে, সেই সঙ্গে ইনফ্লেশনও হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আবার কি বলেছে, এই যে দেখো, আগে যে আমরা দেখলাম কি, সিআরআর যদি মেনটেন না করতে পারে, তখন ব্যাংক রেট +5% হচ্ছে নিয়ে পেনাল্টি লাগবে। এক্ষেত্রেও সিমিলারলি আছে, এখানেও দেখতে পাবো, যদি মেনটেন না করে, কোথায় আছে, এই যে ইফ যদি ব্যাংক ফেলস টু মেনটেন এসএলআর, তখন কি হয়, তাকে ইন্টারেস্ট কত দিতে হয়, এই যে পেনাল ইন্টারেস্ট 3% পার অ্যানাম, ঠিক আছে, অন দ্য ব্যাংক রেট, আর তার সাথে হচ্ছে 5% হচ্ছে অ্যাডিশনাল দিতে হয়। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এই যে সিকিউরিটিস অ্যাকোয়ার্ড বাই শিডিউল কমার্শিয়াল ব্যাংক আন্ডার আরবিআই এএলএএফ শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ এসএলআর সিকিউরিটি। ঠিক আছে, যেগুলো লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির জন্য যে সমস্ত সিকিউরিটিগুলো নিয়েছে, সেগুলো কিন্তু এখানে ইউজ করা যাবে না। এসএলআর ক্যান বি seen as a mechanism used by scheduled commercial bank to provide credit to government. এক্ষেত্রে কী হয়, গভর্নমেন্টকে হচ্ছে ক্রেডিট মানে লোন দিয়ে থাকে। ঠিক আছে, লোন দিয়ে থাকে কীরকমভাবে, অ্যাকচুয়ালি এসএলআরের ক্ষেত্রে কী হচ্ছে, ব্যাঙ্কগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো বিভিন্ন এই যে গভর্নমেন্ট বন্ড, ঠিক আছে, ট্রেজারি বিল, গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বিল, স্টেট ডেভেলপমেন্ট বিল, এগুলো এই বন্ডগুলো কিনে রাখতে পারছে। এই কিনে রাখার জন্য কি, এই গভর্নমেন্টের কাছ থেকে তো এই বন্ডগুলো কিনছে, মানে কি আলটিমেটলি গভর্নমেন্টকে টাকা দিচ্ছে মানে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো। তাহলে কি ফান্ড প্রোভাইড করছে না, সেরকমই হচ্ছে এসএলআরের দ্বারা কি হচ্ছে, এসএলআর মেনটেন করার জন্য যেহেতু শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এই সিকিউরিটিগুলো রাখতে পারছে, তাহলে কি তাদের আগে মার্কেট থেকে সেই সিকিউরিটিগুলো কিনতে হচ্ছে। সিকিউরিটি কেনার জন্য কি, ওই গভর্নমেন্ট বন্ডগুলো সরকারকে ওই সিকিউরিটি কেনার জন্য কিছু পরিমাণ টাকা দিতে হচ্ছে। ওই টাকা দেওয়াই মানে সে ব্যাঙ্কগুলো মানে গভর্নমেন্টকে হচ্ছে ক্রেডিট প্রোভাইড করছে। ঠিক আছে, দ্য রেঞ্জ অফ এসএলআর প্রেসক্রাইবড 0 থেকে 40%। ঠিক আছে, এই এসএলআরটা কত, 0 থেকে 40%-এর মধ্যে ভেরি করে। ঠিক আছে, আগে হচ্ছে এসএলআরের পরিমাণ কম ছিল, এটা হচ্ছে ওই নরসীমা কমিটি বসেছিল, নরসীমা কমিটি 2 1998, যেটাতে এই যে এসএলআর আর সিআরআর এগুলো কমানোর কথা বলেছিল আর কি। এটা দেখবে আছে যদি পরে, হ্যাঁ এই তো আছে লেখা আছে। ইনিশিয়ালি এসএলআর ফিক্সড বাই আরবিআই
কোয়াইট হাই, আগে কিছুটা হাই ছিল, কিন্তু এই নরসীমা কমিটি ব্যাংকিং সেক্টর রিফর্মস যেটা হয়েছিল 1998-99 নাগাদ বসেছিল, তারা এসএলআরকে ধীরে ধীরে কমিয়েছে। ঠিক আছে, এবার এখানে দুটো হচ্ছে পার্থক্য আছে। কি পার্থক্য? এই যে ক্যাশ রিজার্ভ রেশিও আর হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, সিআরআর আর এসএলআর এর মধ্যে পার্থক্য কি হয়? বোথ রিজার্ভ রিক্রুটমেন্ট, দুটোই হচ্ছে রিজার্ভ রিক্রুটমেন্ট টুল, দুটোই ইউজ করে কি আরবিআই রেগুলেট করার জন্য, কি মানি সাপ্লাই রেগুলেট করার জন্য। কিন্তু সিআরআর মেনটেন্ড বাই হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাংক উইথ আরবিআই, এটাকে কি আরবিআই কাছে গিয়ে জমা দিয়ে আসতে হয় ইন ক্যাশ, এটা ক্যাশে জমা দিয়ে আসতে হয়, আবার আরবিআইয়ের কাছে গিয়েই জমা দিয়ে আসতে হয়। কিন্তু এসএলআর কী করতে হয়, যে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো দেমসেলফ মানে নিজেদের কাছে রাখে, ইন ফর্ম অফ ক্যাশ সেও করতে পারে, গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি দিয়েও করতে পারে। এটা একটা হচ্ছে পার্থক্য হলো। তারপরে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক হচ্ছে সিআরআর রাখার জন্য কোনো পরিমাণ সুদ পায় না, এই জন্য এর থেকে কোনো ইনকাম করতে পারে না। কিন্তু এসএলআর রাখার জন্য তারা কি বিভিন্ন বন্ডকে রাখছে, বিভিন্ন গোল্ড রাখছে, ফলে সেক্ষেত্রে কি শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর হচ্ছে ইনকাম হচ্ছে, সেটা হয়। তারপরে সিআরআর হচ্ছে শর্ট টু মিডিয়াম টার্ম, এটা হচ্ছে শর্ট থেকে মিডিয়াম টার্মের জন্য এটা ইউজ হয়। কিন্তু এসএলআর হচ্ছে লং টার্ম ইম্প্যাক্ট ফেলে মানি সাপ্লাইয়ের ওপরে। আচ্ছা, এই একটা ছক আছে, এটা দেখো কি বলেছে, এটা কি হয়, এই যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য হচ্ছে সিআরআর এসএলআর কি করে। ঠিক আছে, এটা দেখো, এই যে সাপোজ হচ্ছে এই যে অর্ডার টু রিডিউস ইনফ্লেশন, মার্কেটে ইনফ্লেশন প্রচুর, মানে জনগণের হাতে টাকা প্রচুর আছে, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, ডিমান্ড অনেক হচ্ছে, তাহলে কি ডিমান্ড কমাতে হবে। ডিমান্ড কমাতে হবে মানে কি, ব্যাঙ্কগুলোর কাছে কম টাকা থাকলেই ব্যাঙ্ক কম পরিমাণ টাকা ডিসবার্স করতে পারবে, ফলে হচ্ছে মানে জনগণের হাতে কম টাকা থাকবে। এই জন্য সিআরআর হচ্ছে কি করবে, বাড়িয়ে দেবে। সিআরআর বাড়িয়ে দিল মানে কি, ব্যাঙ্কগুলোকে হচ্ছে বেশি পরিমাণ টাকা এখন আরবিআইয়ের কাছে জমা রেখে আসতে হচ্ছে, আরবিআইয়ের কাছে বেশি পরিমাণ টাকা জমা রেখে আসতে হচ্ছে মানে কি, আরবিআই মানে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো লোন দেওয়ার মতো বেশি টাকা থাকছে না, লোন দেওয়ার মতো বেশি টাকা না থাকলে কী হবে, জনগণের কাছে বেশি টাকা আসবে না, ফলে জনগণ বেশি ডিমান্ড করতে পারবে না, ফলে ইনফ্লেশন কন্ট্রোল হবে। আবার কী হবে, ইকোনমিক গ্রোথ উল্টাটা হবে। এবার সিআরআর হচ্ছে কমিয়ে দেবে, যে ডিক্রিজ করতে হবে, কি সিআরআরকে ডিক্রিজ করতে হবে। কেন সিআরআর ডিক্রিজ করা মানে কি, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে বেশি পরিমাণ টাকা চলে আসা, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে বেশি পরিমাণ টাকা চলে আসা মানে কি, এই দেখো সিআরআর হচ্ছে কমিয়ে দেওয়া মানে কি, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে বেশি পরিমাণ টাকা থাকলেও লোন দেওয়া, বেশি পরিমাণ টাকা লোন দেওয়ার থাকলো মানে কি, জনগণের হাতে বেশি পরিমাণ টাকা থাকলো, তারা বেশি পরিমাণ ডিমান্ড করলো, ফলে কি তারা বেশি পরিমাণ ডিমান্ড করলো, সেই সঙ্গে বেশি পরিমাণ টাকা হচ্ছে দেশের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে লাগালো, ফলে ইকোনমিক গ্রোথ হলো। আবার কি হলো, এই যে এসএলআর, সিমিলারলি এটাও সিআরআর বা এসএলআর একই মতো, এটাও হচ্ছে সেটা ক্যাশে জমা রাখতে হচ্ছে, আর এটা ক্যাশ বা গভর্নমেন্ট সিকিউরিটিজ জমা রাখতে হচ্ছে, দুটোই একই ফান্ডা। ঠিক আছে, রেপো রেটে কী হচ্ছে, রেপো রেট সাপোজ বাড়িয়ে দিল, রেপো রেট বাড়িয়ে দেওয়া মানে কি, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো মানে বেশি মানে আরবিআইকে বেশি টাকা সুদ দিতে হচ্ছে মানে কি, এরাও জনগণের কাছ থেকে হচ্ছে বেশি সুদ দাবি করবে। যখন বেশি সুদ দাবি করবে, জনগণ কম পরিমাণ টাকা লোন নেবে, কম পরিমাণ টাকা লোন নেবে মানে কি, মার্কেটে মানি সাপ্লাই কমে যাবে, মানি সাপ্লাই কমে যাওয়া মানে কি, ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমে যাওয়া মানে কি, মানে ইনফ্লেশন, মানে তখন জিনিসপত্রের দাম কমবে, মানে ইনফ্লেশন কন্ট্রোলে আসবে। এই যে তাহলে কি ইনফ্লেশন কন্ট্রোল আসার জন্য কি হয়, রেপো রেটকে ইনক্রিজ করতে হয়। আর উল্টাটা কি হবে, ইকোনমিক গ্রোথকে যখন বাড়াতে হবে, তখন মানি সাপ্লাইও বাড়াতে হবে। মানি সাপ্লাই বাড়ানো মানে কি, এই যে এটা তখন কমাতে হবে, মানে এই মানে জনগণকে যে পরিমাণে হচ্ছে আর শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক যে সুদের হারে টাকা দিত, তার থেকে কম সুদের হারে টাকা দিতে হবে। সেটা কখন সম্ভব হবে, যদি শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক কম সুদের হারে টাকা পায় আরবিআইয়ের কাছ থেকে, তাহলে কি তখনই দিতে পারে, মানে সেক্ষেত্রে কি রেপো রেটকে কমিয়ে দিতে হবে। এগুলো সিমিলারলি রিভার্স রেপো রেটের ক্ষেত্রেও একই কেস হবে। তারপরে ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে, ওপেন মার্কেট অপারেশনের ক্ষেত্রে কি বলেছিলাম, যখন হচ্ছে ইনফ্লেশন, তখন কি হবে, আরবিআই কি করবে, মার্কেটে হচ্ছে গভর্নমেন্ট যে বন্ডগুলো সেগুলো বিক্রি করে দেবে, সেল করে দেবে। গভর্নমেন্ট আরবিআই হচ্ছে সেগুলো সেল করে দেওয়া মানে কি,
জনগণ সেই জিনিসগুলো কিনতে যাবে। জনগণ কিনতে যাবে মানে কি, ওই মানে আমরা যদি কোনো কিছু জিনিস কিনতে যাই সেই পরিমাণে কি আমি দোকানদারকে টাকা দিব, তো সেরকমই যখন আমরা ওই বন্ডগুলো কিনতে যাব আমাকে ওই মানে আরবিআইকে টাকা দিতে হবে। আরবিআইকে টাকা দিতে হলো মানে কি আমাদের হাতে তো আর লিকুইড ক্যাশ থাকলো না, মানে হার্ড ক্যাশ থাকলো না, সেটা আমরা সব তো ব্যাংকে ডিপোজিট করে দিলাম, সেই সমপরিমাণ আমরা বন্ড নিয়ে এলাম। ফলে কি মার্কেট থেকে টাকাটা উঠে গেল। মার্কেট থেকে টাকা উঠে গেল মানে কি ডিমান্ড কমে যাবে, মানে মানি সাপ্লাই কমে গেল, ডিমান্ডও কমে গেল, ইনফ্লেশনও কন্ট্রোলে চলে এলো। আবার যখন মার্কেটে টাকা ছাড়ার দরকার হবে তখন আরবিআই কী করবে, যে যে বন্ডগুলো ছিল সেগুলো হচ্ছে মানে সরি আমি তো একটু ভুল বলে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ, না না ভুল বলিনি, ঠিকই বলেছি। যখন হচ্ছে মানে মানে মার্কেটে টাকা ছাড়তো, ইকোনমিক গ্রোথ করা মানে কি মার্কেটে টাকা ছাড়া। যখন আরবিআই কী করবে, মার্কেটে টাকা ছাড়তে চাইবে তখন এই গভর্নমেন্ট সিকিউরিটিগুলোকে কিনে নেবে। মার্কেটে তো জনগণের কাছে এই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো আছে, তারা তখন আরবিআই মানে তাদের কাছ থেকে আরবিআই কী করবে, এই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো কিনে নেবে। কিনে নেওয়া মানে কি আমরা যখন কোনো কিছু জিনিস কাউকে বিক্রি করতে চাই সে আমাদেরকে টাকা দেয়। সুতরাং আরবিআইও যখন আমাদের কাছ থেকে ওই সিকিউরিটিগুলো কিনে নেবে আমাদের কাছে কিছু পরিমাণ টাকা আমাদেরকে দেবে মার্কেটে, মানে আমাদের কাছে আসবে। আমাদের কাছে আসা মানে কি মার্কেটে আসা। যখন মার্কেটে টাকা আসবে তখন আমরা কি ওই টাকাটা নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করব মানে কি ইকোনমিক গ্রোথ হতে থাকবে। এটাই ব্যাপার। আরেকটা আছে কি এমসিএলআর।